কিন্তু আলটিমেটলি মানে আমি যদি শুক্রবারে তোমাদের ক্লাসটা ক্যান্সেল করে দেই, তাহলে একদম মানে মিডের আগে গিয়ে তোমরা একটু চাপে পড়ে যাবে। দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ থট যে আজকের ক্লাসটা আমরা নিয়ে নিই। খুব বেশিক্ষণ তোমাদের সময় নিব না, জাস্ট আজকের লেকচারটা একটু মানে বলা যায় যে খুবই ইম্পর্টেন্ট, কারণ আজকে এই লেকচার থেকে তুমি অন্তত 1.5 সেট বা 2 সেট কোশ্চেন আমি আশা করতে পারি যে আমরা হয়তো এখান থেকে ফেস করতে পারি। আচ্ছা, তাহলে চলো আমরা দেখি যে আজকের লেকচারে ওরা কি বলতে চায় আমাদেরকে। ক্লাসের একটা ভিডিও আমি দিতে পারি, ভিডিও না অডিও, যদি এটা উইনসডে পরে, উইনসডে ক্লাসে পরে পাবে একটা ভিডিও মেবি। আচ্ছা, তো চলো আমি তোমাদের সাথে আমার স্ক্রিনটা শেয়ার করছি। আসলে কি আমি খুব সম্প্রতি আমার ল্যাপটপটা সেট আপ দিয়েছি এবং সবকিছু আসলে নতুন করে ইনস্টল করেছি। অনেক কিছুই আমি দেখতে পাচ্ছি যে মানে অ্যাকর্ডিংলি কাজ করছে না। আমি বেশ অনেকক্ষণ ধরেই তোমাদের হোয়াইট বোর্ডটা কাজে লাগানোর চেষ্টা করছিলাম, এটা কেন জানি কাজ করছে না। anyway, আম, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ বাচ্চারা? জাস্ট আমাকে একটু রেসপন্স করবে যেন আমি বুঝতে পারি যে তোমরা আমার সাথে আছো। জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। ওকে ওকে, ভেরি গুড। তাহলে আমরা আজকে তোমাদের সাথে আমি আগে আমার কোর্স আউটলাইনটা শেয়ার করি। আচ্ছা, দেখো আমরা কোর্স আউটলাইন এবং আমাদের মোটামুটি আমরা একটা অ্যাপ্রক্সিমেট মিড টার্মের সিলেবাসও ফিক্স করে ফেলেছি। তো সিস্টেম অফ নিউট্রিশন থেকে তোমরা জানো যে আমি তোমাদের সাথে ডিফারেন্ট কাইন্ড অফ সলিউশন প্রসিডিওর শেয়ার করেছি। আর সেখান থেকে গাউসিয়ান, গাউস জর্ডান, এলিমেন্টারি র অপারেশন, ইনভার্স, আর ইনভার্সের তোমার ক্যারেক্টারাইজেশন, দিজ আর এটা হচ্ছে তুমি সিস্টেম অফ নিউট্রিশন থেকে বলতে পারো। আর linearly dependence, independence, and linear combination. Yes, someone. Okay, good. Linearly dependence, independence এগুলো আমরা মানে ইন ডিটেল পড়েছি। তো এরপরে আমরা এখন আছি ভেক্টর স্পেসে। ভেক্টর স্পেস, সাবস্পেস আমরা শেষ করেছি। আজকে আমি তোমাদের সাথে নাল স্পেস, কলাম স্পেস, রো স্পেস, বেসিস ডাইমেনশন, অনলি কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটা শেয়ার করবো না, বিকজ কোঅর্ডিনেট ট্রান্সফরমেশনটা আমাদের দরকার নাই, এটা আমাদের ফাইনালের জন্য মানে মিড টার্মের জন্য প্রয়োজন নাই। ডাইমেনশন, র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, এটা আমরা রিলেভেন্ট স্টাডি এই বেসিস ডাইমেনশনের সাথে আসবে। সো ওভারঅল ভেক্টর স্পেস থেকে তোমাকে যা যা বলার সেটা আমি আজকে বলে দিব এবং মানে নেসেসারি নোটস প্রোভাইড করব। এরপরে দেখো ম্যাট্রিক্স অ্যালজেব্রা থেকে তোমাদের সাথে আমি ডিটারমিনেন্ট বিষয়টা শেয়ার করিনি, কারণ ডিটারমিনেন্টটা আমি এই মিড টার্মের জন্য ভাবছি যে এটা সিলেবাস থেকে এক্সক্লুডেড থাকবে। তারপরও আরেকটা মিটিং এর পরে আমি বলতে পারবো ডিটারমিনেন্টটা ফাইনালি থাকছে কি থাকছে না। মোস্ট প্রবাবলি এটা থাকবে না। ওকে, সো আর লিনিয়ার ট্রান্সফরমেশনটা এই মিড টার্মের সিলেবাসে ইনক্লুডেড, অ্যান্ড আইগেন ভ্যালু, আইগেন ভেক্টরস। ডায়াগোনালাইজেশন আমরা এখন পর্যন্ত অপশনাল রেখেছি, কারণ ডায়াগোনালাইজেশনটা যদি আমরা পড়িয়ে শেষ করতে পারি সব সেকশনে, তাহলে আমরা ডায়াগোনালাইজেশন পর্যন্ত মিড টার্মে রাখবো, আদারওয়াইজ ডায়াগোনালাইজেশন এক্সক্লুডেড থাকবে। So is the course outline, I mean course info before midterm তোমাদের কাছে ক্লিয়ার যে আমরা আসলে কোন টপিকের উপরে মিডটার্ম দিতে চাচ্ছি? আমরা এখান থেকে এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন থেকে আইগেন ভ্যালু, আইগেন ভেক্টর পর্যন্ত আমরা আমাদের মিডটার্মের সিলেবাস চিন্তা করেছি, যেখানে কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন এবং ডিটারমিনেন্টটা আমি আপাতত অফ রেখেছি, যে এই দুটো টপিক আমরা এক্সক্লুডেড রাখবো। আর ডায়াগোনালাইজেশন স্টিল অপশনাল, বিকজ ডায়াগোনালাইজেশন যদি সব সেকশনে আমরা পড়ে শেষ করতে পারি, দেন ডায়াগোনালাইজেশন will be included, otherwise not, but definitely eigenvalue, eigenvectors. So my plan is যে আমি তোমাদের সাথে এই ক্লাসে ভেক্টর স্পেস শেষ করে দিব, পুরো বেসিস ডাইমেনশন ইনক্লুডেড।
আর নেক্সট ক্লাসে আমি তোমাদের সাথে একটু কুইজ হবে আমার সানডেতে। কুইজের পরে আমি অর্ধেকটা ক্লাস লিনিয়ার ট্রান্সফরমেশন শেষ করব, এবং তারপরের ক্লাসটাতে আমি তোমাদের সাথে আইগেন ভ্যালু আইগেন ভেক্টর শেষ করব এবং ডায়াগোনালাইজেশন যদি পারি তাহলে। এবং দুটো প্রায় একই রকম এবং সেম, মানে এখানে কঠিন কিছু না। সো এটা আমরা শেষ করতে পারবো আশা রাখি। এরপরে আর আমাদের কোনো ক্লাস নাই, আছে কি? এরপরে হচ্ছে আমাদের মিড টার্ম। সো আমাদের আর কোনো ক্লাসের চান্সেস নাই। সো আমরা এই পর্যন্ত আমাদের মিড টার্ম সিলেবাস চিন্তা করতে পারছি। আচ্ছা, এখন আসো, নাও উই আর গোইং টু ডিসকাস হোয়াট ইজ অ্যাকচুয়ালি বেসিস অ্যান্ড ডাইমেনশন। ওকে বাচ্চারা? আচ্ছা, ভিডিওটা অফ রাখো প্লিজ। আচ্ছা, ওকে। বেসিস, ডাইমেনশন, ঠিক আছে? তোমরা এই যে এখানে যেই টপিক গুলো দেওয়া আছে তোমাদের, দেখো এই একটা পিডিএফ, এই একটা পিডিএফ, এই একটা পিডিএফ, এই একটা পিডিএফ, এই একটা পিডিএফ। হ্যাঁ, এই সবগুলো পিডিএফ থেকে তোমরা, এখানে থিওরি পড়ার নাই। আমি আসলে তোমাদেরকে ভেবেছি এবার আর কোনো থিওরি পড়াবো না, জাস্ট রিলেভেন্ট ম্যাথমেটিক্স তোমরা ট্রাই করবে, যদিও বোঝার জন্য অনেকগুলো আমি এখানে রেখেছি। সো লেটস টক অ্যাবাউট বেসিস। আমরা বেসিস থেকে স্টার্ট করি, যেটা খুবই ইম্পর্টেন্ট। তুমি ফ্রিকোয়েন্টলি দেখবে, তুমি অ্যাসাইনমেন্টের কোশ্চেন যদি দেখে থাকো, তুমি সেখানেও দেখবে আমি তোমাকে বেসিস থেকে অনেক কোশ্চেন করেছি, ডাইমেনশন জিজ্ঞেস করেছি, তারপরে নাল স্পেস জানতে চেয়েছি তোমার কাছে। এই ইনফরমেশন গুলো তুমি এখন পাবে। তাহলে ইফ উই উড লাইক টু ডিফাইন বেসিস, তাহলে আমরা বলবো এ সেট অফ ভেক্টরস এস। আমাদের কাছে কিছু সেট অফ ভেক্টরস আছে, সেটা হচ্ছে এস। এস কে তোমরা অলরেডি চেনো, বিকজ ইট কন্টেন্স সাম সেট, তাই না? আরেকটা এটা হচ্ছে আমাদের সেট অফ ভেক্টরস, আর হচ্ছে এই একটা ভেক্টর স্পেস, তাই না? সো এ সেট অফ ভেক্টরস এস ইন এ ভেক্টর স্পেস ভি। তাহলে এই এস সেটের মধ্যে যতগুলো সেট আছে, সে আবার কি করছে, ভেক্টর স্পেস ভি এর মধ্যে আছে। এখন তুমি তাদেরকে বলতে পারবে কল্ড এ বেসিস ফর ভি। ওদেরকে, এই যে ভেক্টর গুলো আছে তাদেরকে তুমি এই ভি ভেক্টরের ভি সাবস্পেসের জন্য বেসিস বলতে পারবা ইফ দ্য ফলোইং কন্ডিশনস ট্রু হোল্ড। যদি দুইটা কন্ডিশন তুমি প্যারালালি স্যাটিসফাই করতে পারো, একটা হচ্ছে এস স্প্যানস ভি এন্ড একটা হচ্ছে এস লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমি তোমাদের সাথে লাস্ট ক্লাসে ডিটেল ডিসকাস করেছি যে আমরা এস স্প্যানস ভি বলতে কি বুঝি। আমরা কি এটাকে আর রিক্যাপ করার প্রয়োজন আছে, নাকি তোমরা আমাকে বলতে পারবে যে এস স্প্যানস ভি বলতে আমরা কি বুঝি? একটু ট্রাই করবে তোমরা আমাকে বলবে এস স্প্যানস ভি বলতে আমরা কি বুঝি? Means if the vectors inside the subspaces can be written as the linear combination. ইয়া, এক্স্যাক্টলি, ভেরি গুড। আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম যে এস সেটের ভেতরে এই যে ধরো ভেক্টর গুলো আছে ভি1 ভি2 ভিএন, আর এই ভি সেটের ভেতরেও কিছু ভেক্টর ডেফিনেটলি থাকবে, বিকজ এটা একটা সাবসেট। তাহলে ভি সেটের প্রত্যেকটা ইন এভরি ভি, ধরো একটা স্মল ভি এখানকার, তার এই প্রত্যেকটা ভি কে আমরা এস এর মধ্যে থাকা সেট গুলোর সাথে একটা লিনিয়ার কম্বিনেশন করে দেখাতে পারবো। সাপোজ স্মল c1 v1 প্লাস c2 v2 প্লাস c3 v3 ইজ ইকুয়াল টু দিস ভি। তাহলে আমরা এস কি বলতে পারবো, ভি এর স্প্যানিং সেট, অথবা আমরা বলতে পারবো এস স্প্যানস ভি। তাহলে এই কথাটা তো সবার কাছে ক্লিয়ার, তাই না? এস স্প্যানস ভি বলতে আমরা কি বুঝি? আচ্ছা, নাও এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলতে কি বোঝায়? আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্সি এবং ইন্ডিপেন্ডেন্সি পড়ার সময় বলেছিলাম আরো একটা ক্লাস আগে। এস লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কখন হয়? বাচ্চারা বলো, তাড়াতাড়ি বলো, কোঅপারেটলি। যখন ট্রিভিয়াল সলিউশন থাকে। আচ্ছা, আমাদের কতগুলো ভেক্টর থাকতে হয়, তাই না? চলো, স্মল ভি1 ভি2 আপ টু কোন পর্যন্ত, ক্যাপিটাল ভি এর মধ্যে কতগুলো ভেক্টর আছে। এরপরে আমরা কি করতে পারি, যদি একটা লিনিয়ার কম্বিনেশন v1 c1 v1 c2 v2 cn vn ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি, মানে ভেক্টর ইকুয়েশন লিখতে পারি, এবং সেখান থেকে আফটার সলভিং আমরা যদি বলি যে অল দ্য কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস c1 c2 c3 আপ টু cn অল আর 0, তাহলে আমরা বলতে পারবো তার হচ্ছে কি লিনিয়ারলি Dependent. ইন্ডিপেন্ডেন্ট। ইফ অ্যাট লিস্ট ওয়ান অফ দেম ইজ নট 0, তাহলে তুমি তখন বলতে পারবে যে তার হচ্ছে কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, তাই না বাচ্চারা? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি এই আইডিয়া গুলো জানলাম যে কিভাবে
লিনিয়ারলি ডিপেন্ডেন্ট এবং লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট তোমার বলতে কি বোঝায় এখানে। আচ্ছা, তাহলে আমরা ডেফিনিশন আমাদের কাছে ক্লিয়ার যে একটা সেট অফ ভেক্টরস এর মধ্যে যতগুলো ভেক্টর থাকবে তাকে ভেক্টর স্পেস ভি এর বেসিস হওয়ার জন্য দুইটা ক্রাইটেরিয়া ডেফিনেটলি ফুলফিল করতে হবে। একটা হচ্ছে তাকে স্প্যান করতে হবে আর ভি এর সাথে, আর একটা হচ্ছে এস এর মধ্যে থাকা ভেক্টর গুলোকে অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। এই যে এখানে একটা হাতে করা নোট আছে, এটা খুবই গোছানো এবং প্রিসাইজ, যদি তুমি ডিটেল জানতে চাও এখানেও লেখা আছে। তো ওরা ধরো তোমাকে আমি একটা এক্সাম্পল যদি এখন বোঝাতে চাই, আচ্ছা, prove that the vectors 1 to 0, 0, 5, 7 and -1, 1, 3 form a basis for R3, তাহলে আমি তোমাকে এটা ধরো প্রুফ করতে বললাম, ঠিক আছে, উপরের ক্রাইটেরিয়াটা তুমি জানো। নাও ইউ হ্যাভ থ্রি ভেক্টর, এটাকে তুমি বলতে পারো ভি1, এটাকে তুমি বলতে পারো ভি2, এটাকে তুমি বলতে পারো ভি3। তারা কি করে, R3 এর বেসিস ক্রিয়েট করে, ফর্মে বেসিস ফর R3। তাহলে আমরা কি করতে পারবো, someone has written some text here. Yes please, who are you? Nahmar Hossain, yes I will. Okay, তোমরা একটু মনে রেখে তোর নামটা যদি আমি ভুলে যাই। আচ্ছা, তুমি সেকশনটা লিখিয়ে দিয়ে যাও মেসেঞ্জারে। তাহলে আমরা কি করতে পারি দেখো, the given vectors are basis if and only if they are linearly independent, তাই না? তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট দেখানোর জন্য আমাদের কি করতে হয়, একটা লিনিয়ার হোমোজিনিয়াস লিনিয়ার কম্বিনেশন লিখতে হয়। তাহলে এটা হচ্ছে তোমার এক্স ওয়াই না বলে তুমি C1 C2 দিয়েও বলতে পারো। ধরো C1 V1 প্লাস C2 V2 আপ টু C3 V3 ইজ ইকুয়াল টু 0 0 0, রাইট? এখন আমরা লিনিয়ার কম্বিনেশন থেকে অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখবো। তাহলে এটা যেহেতু রো ওয়াইজ দেওয়া আছে, অগমেন্টেড ম্যাট্রিক্স লেখার সময় আই ক্যান মেক ইট অ্যাজ এ কলাম ওয়াইজ, তাই না? তাহলে হচ্ছে 1 2 0 0 5 7 -1 1 3 and then 0 0 0, রাইট? আচ্ছা, এখন তুমি এটাকে কি করবে, সলভ করবে ফর C1 C2 and C3। C1 এবং C2 এর জন্য আমরা এটা সলভ করে দেখবো যে আলটিমেটলি C1 ও 0, C2 ও 0, C3 ও 0ই আসবে। ঠিক আছে, আমি জাস্ট এটা তোমাকে বোঝানোর জন্য বলছি, আমরা ডিটেইল প্রবলেম সলভ করব নেক্সটে। তাহলে তুমি যদি এটাকে সলভ করো by using any method using Gauss Jordan or Gaussian elimination, ultimately তুমি দেখবে এখানে C1 C2 C3 0। তাহলে তুমি এখান থেকে কি বলতে পারছো যে ফার্স্ট ক্রাইটেরিয়া ইজ ফুলফিলড, সো দ্য ভেক্টরস আর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আমাদের শর্ত ছিল যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য তাদেরকে কি করতে হবে, অল দ্য কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট মাস্ট বি 0 আফটার রাইটিং দ্য লিনিয়ার কম্বিনেশন। ওকে, এখন আসো আমরা পরের স্টেপে চলে যাই। পরের স্টেপে কি বলছে যে এরপর স্টেপে বলা হচ্ছে যে তাহলে তারা কি এস স্প্যান্স বি। সো এস স্প্যান্স বি এর জন্য আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে দেখো অলরেডি তোমাকে তিনটা ভেক্টর বলে দিয়েছে, একটা হচ্ছে কত এইটা এইটা আর হচ্ছে এইটা, এই তিনটা ভেক্টর আমাকে বলা আছে। কিন্তু আমি বলেছিলাম যে তিনটা ভেক্টরের সাথে লিনিয়ার কম্বিনেশন করার জন্য ইউ অলসো নিড অ্যানাদার ভেক্টর, যেই ভেক্টরটা আসবে বিগ ভি থেকে, ধরো এটা স্মল ভি। এখন এই স্মল ভিটা আমাদের দেওয়া নাই, তাহলে নিশ্চয়ই স্মল ভিটাকে আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে আমি যখন লিনিয়ার কম্বিনেশন সলভ করতাম তখন আমি তো এটাকে বলতাম যে ওকে লেট দিস স্মল ভি ইজ ইকুয়াল টু এ বি সি। তাহলে এ বি সি থাকবে লেফট হ্যান্ড সাইডে, আর রাইট হ্যান্ড সাইডে যারা আছে তারা তো থাকবে। এখন তুমি তাদেরকে কি করবে, অগমেন্টেড ম্যাট্রিক্স করে লিখবে। লিখে তুমি আলটিমেটলি দেখবে যে সি1 এর সি1 এটাকে এই যে এই টার্মটাকে আমি যদি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন করে লিখি আফটার রিডিউসিং ইট টু গাউসিয়ান এলিমিনেশন, তাহলে আমরা দেখবো C1 - C3 ইজ ইকুয়াল টু A, C2 plus 3/5 C3 is equal to B minus twice A by 5, and finally C3 is equal to 7B minus 5C by 4A 7 sorry plus 4A divided by 6। এর মানে কি, এর মানে হচ্ছে you have a solution for C1 C2 C3, that means you can make a linear combination, so S spans V। বাচ্চারা তাহলে তুমি কি বুঝতে পেরেছো যে বেসিস হওয়ার জন্য দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, সেটা কি তোমরা বুঝতে পেরেছো? মিস লাস্ট স্টেপটা আরেকবার একটু রিপিট করা যাবে? কোথায় সেটা?
এই যে এখান থেকে এবিসি ধরে যেটা বললাম। আচ্ছা, এবিসি ধরে এটা লাস্ট ক্লাসে পড়া, এটা বলেছিলাম যে লিনিয়ার স্প্যান এস স্প্যান ভি কখন হয়, মানে এস স্প্যানস ভি বলতে আসলে কিভাবে আমরা এটা সলভ করি। তখন এস এর মধ্যে কিছু ভেক্টর থাকে, ভি এর মধ্যে একটা ভেক্টর ধরে নিতে হয়, আরবিটারি ধরে নিতে হয় এ বি সি। যেই ভেক্টরটা দেওয়া থাকে না, এখানেও দেওয়া নাই, এখানে তোমাকে তিনটা ভেক্টর দেওয়া আছে আর একটা ভেক্টর দেওয়া নাই। এই জন্য সেই ভেক্টরটাকে আমরা কি করি, ধরে নিই যেটা হচ্ছে এবিসি। তাহলে ধরো এই যে লেফট হ্যান্ড সাইডে আমি সেই ভেক্টরটা ধরেছি এবিসি, এটা হচ্ছে ভি ভেক্টর স্মল ভি, এটা হচ্ছে কনস্ট্যান্ট সি ওয়ান, এটা হচ্ছে ভি ওয়ান, এটা হচ্ছে কনস্ট্যান্ট সি টু, এটা হচ্ছে ভি টু, এটা হচ্ছে কনস্ট্যান্ট সি থ্রি, এটা হচ্ছে ভি থ্রি। এখন তুমি তাদেরকে কি করবে, অগমেন্টেড ম্যাট্রিক্স লিখবে তাদের। অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখে আমরা এটাকে সলভ করব। সলভ করে আমরা দেখলাম যে সি থ্রি ভ্যালু হচ্ছে ডাইরেক্টলি এটা। আবার আমি যদি এখানে সি থ্রি ভ্যালুটা বসাই তাহলে আমি সি টু ভ্যালু পাবো। আবার আমি যদি উপরে সি থ্রি ভ্যালুটা বসাই তাহলে এখান থেকে সি ওয়ান এর ভ্যালুটা পাওয়া সম্ভব। সো definitely after solving you can have the value for c1 c2 কি c3। তার মানে this system of linear equation has some solution. So that means S is you can write the linear combination. এখন তুমি যদি এই যে এখানে C1 এর ভ্যালু বসাও, এখানে C2 এর ভ্যালু বসাও, এখানে যদি C3 ভ্যালু বসাও, তাহলে কিন্তু তুমি কি করতে পারবে, লিনিয়ার কম্বিনেশনটা দেখাতে পারবে। এটার মানেই হচ্ছে S spans V. Is it clear now, dear students? Yes, miss. আচ্ছা, তাহলে আমরা জাস্ট শুধু এতটুকুই বোঝার চেষ্টা করছিলাম যে বেসিসের ডেফিনিশনটা এবং কিভাবে বেসিসের মানে কন্ডিশন গুলো ফুলফিল করতে হয়, টু বি বেসিসের কন্ডিশন গুলো কিভাবে ফুলফিল করতে হয়। কিন্তু বেসিস ফাইন্ডিং এখনো পর্যন্ত আমরা শিখি নাই, এটা আমরা আরো আমাদেরকে আর একটু ধৈর্য ধরে শিখতে হবে এটা। আচ্ছা, তাহলে আমরা এই যে এখানে ছিলাম, যে এই ডেফিনেশনটাতে ছিলাম এবং আমরা একটা প্রবলেম দেখলাম। এই যে এখানে তোমাকে যদি বলা হয় শো দ্যাট দিস ইজ এ বেসিস ফর R3, এই তিনটা ভেক্টর হচ্ছে R3 বেসিস, তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, সেটা তুমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা সেটা দেখাবে, মানে C1 C2 C3 জিরো কিনা, এবং C1 C2 C3 জন্য পরবর্তীতে স্প্যান দেখানোর জন্য যে কোনো একটা আরবিটারি ভেক্টর ধরে নিয়ে C1 C2 C3 জন্য তুমি কোনো সলিউশন পাও কিনা সেটা তোমাকে দেখাতে হবে, তাহলে তুমি বলতে পারবা এস স্প্যানস ভি। এই ধরনের কোশ্চেন গুলো খুব সচরাচর এক্সামে আসে না, জাস্ট বেসিসের তোমার জাস্টিফিকেশন, কিন্তু তারপর আমাদের জেনে রাখতে হবে হু নোস ইফ ইন কেস এটা যদি আসে। তাহলে শো দ্যাট দিস ইজ এ বেসিস ফর R3, এটার জন্য সেম কথাই যেখানে বলা আছে ইন এক্সাম্পল 10.2.4 and example 10.2.7 we obtain that span S equal R3, তার মানে হচ্ছে S spans R3, so S is linearly independent। এই যে এইটা এবং এইটা, এই দুটো পিডিএফ যখন আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং তোমাদেরকে যখন আমি স্প্যানিং সেট পড়াচ্ছিলাম তখন কিন্তু এগুলো আমি তোমাদেরকে দিয়েছি, ওরা জাস্ট ওই কনক্লুশনটা এখানে ড্র করেছে। আচ্ছা, আরো কিছু এডিশনাল এক্সাম্পল তোমাদের সাথে শেয়ার করা আছে, তোমরা দেখবে। এখান থেকে আমি কোনো থিওরি পড়াচ্ছি না বেসিস ডাইমেনশন থেকে, কিন্তু একটা থিওরেম আছে যেটা ইউনিকনেস অফ বেসিস রিপ্রেজেন্টেশন, সেটা একটু জেনে রাখো জাস্ট। ইফ এস ইকুয়াল দিস সেট অফ ভেক্টরস ইজ এ বেসিস ফর ভেক্টর স্পেস ভি, যদি ভেক্টর স্পেস ভি এর জন্য এগুলো বেসিস হয়, then every vector in V, V এর মধ্যে থাকা প্রতিটা ভেক্টর can be written in one and only one way as the linear combination of vectors in S। এটাকে বলা হয় ইউনিকনেস অফ বেসিস। কেমন, আর একটু ক্লারিফিকেশন দরকার আছে, সেটা হচ্ছে যে জাস্ট তুমি যদি স্প্যানিং সেটের ডেফিনেশনটা জানো সেখান থেকে আর কি, এই যে এখানে কিছু সেট অফ ভেক্টরস আছে আর এর মধ্যে কিছু ভেক্টর আছে, নিশ্চয়ই এস এর মধ্যে যা আছে তার থেকে অবশ্যই একটু বেশি থাকবে, কম থাকার সম্ভাবনা একেবারেই নাই। আচ্ছা, তাহলে এর মধ্যে থাকা যতগুলা, ধরো এখানে V1 V2 আপ টু Vn+1 তম সেট অফ ভেক্টরস আছে, তাহলে এর মধ্যে থাকা প্রত্যেকটা ভেক্টরকে আলাদা আলাদা ভাবে তুমি এই যে এর মধ্যে থাকা ভেক্টর গুলোর সাথে লিনিয়ার কম্বিনেশন করতে পারবে অনলি ওয়ান ওয়ে, মাত্র একবার। এটাকেই বলা হয় ইউনিকনেস অফ বেসিস রিপ্রেজেন্টেশন। এটার প্রুফ পড়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট স্টেটমেন্ট জানাটা আমাদের দরকার ছিল এইটা। ওকে, এবার আসো আমরা সামনে আগাই। সামনে আমাদের আরো ওকে, এখানে একটা ছোট্ট থিওরাম আছে, এটা দিয়ে ওরা বলতে চায় ইফ S ইকুয়াল V1 V2 Vn ইজ এ বেসিস অফ ভেক্টর স্পেস V, যদি ভেক্টর স্পেস V এর জন্য এই যে V1 V2 Vn গুলো Vn ভেক্টর গুলো বেসিস হয়, then every set containing more than n vectors in V is linearly dependent, hence
ক্যান নট বি এ বেসিস অফ ভি। এই যে দেখো এই সেট অফ ভেক্টরস এর মধ্যে তোমার কয়টা ভেক্টরস আছে, একটা দুইটা তিনটা চারটা, কিন্তু এটাকে বলা হচ্ছে যে আসলে এই চারটা ভেক্টর কি R3 স্পেসের ভেক্টর মানে বেসিস, কিন্তু ডাইমেনশন হচ্ছে 3 ডাইমেনশনাল, কিন্তু ভেক্টর আছে কয়টা সেটের মধ্যে এখানে? চারটা। হ্যাঁ, তাহলে এটা এটা এটার পক্ষে বেসিস ফর্ম করা কি হবে না, সম্ভব হবে না, কারণ তখন তুমি যদি এটাকে সিস্টেম অফ ইন্টিগ্রেশন থেকে সলভ করো তখন তুমি দেখবে এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট থাকবে না, তখন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, মানে একটা যে কোনো একটা রো নিচের দিক থেকে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এবং অ্যান্সারটা লেখা আছে ইজ দ্য বেসিস ফর R3, এটা একটা কোশ্চেন আমরা করেছে, তখন তোমার অ্যান্সার হচ্ছে নো, because in example these, we could find one basis of R3 contains 3 vectors. Since S has 4 vectors, it must be linearly dependent. Hence, S is not a basis for R3. খুবই simple. আচ্ছা, ওকে। এরপরে আমরা কি পড়বো, ডাইমেনশন। তুমি মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট কিছু কিছু টার্ম, সেটা হচ্ছে প্রথমে তুমি জানলে বেসিস কি, এরপরে তোমাকে জানতে হবে ডাইমেনশন কি। ডাইমেনশন, হ্যাঁ, ডাইমেনশনকে আমরা শর্টলি ডিম দিয়ে লিখতে পারি, DIM। ওকে, আচ্ছা। If a vector space V has a basis consisting of n vector, then the number n is called the dimension of V. আচ্ছা, এই যে ধরো আহ, একটা 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 সেটের মধ্যে অথবা একটা ভেক্টর স্পেসের মধ্যে 1 2 3 0 1 2 0 0 1, এই আমার কাছে কতগুলো তিনটা ভেক্টর ছিল, এই তিনটা ভেক্টরকে আমি গাউসিয়ান এলিমিনেশন ইউজ করে তাদেরকে রিডিউস করেছি। রিডিউস করে আমি দেখলাম যে এই যে এরা এরপর এখানে এসে শেষ, স্টপ হিয়ার। সো দিস ইজ দ্য নাম্বার অফ দ্য বেসিস। এখন এই যে এই বেসিসের নাম্বার গুলো, যেটা বেসিস নাম্বার গুলোই হচ্ছে বেসিক্যালি তোমার ডাইমেনশন বলা হয় এটাকে। বলছে ইফ এ ভেক্টর স্পেস ভি হ্যাজ এ বেসিস কনসিস্টিং অফ n ভেক্টরস, যদি একটা ভেক্টর স্পেসের মধ্যে কিছু বেসিস থাকে n ভেক্টরের, দেন দ্য নাম্বার n ইজ কল্ড দ্য ডাইমেনশন অফ ভি, তাহলে সেই নাম্বারটাকেই বলা হবে হচ্ছে কি ভি এর ডাইমেনশন। তাহলে ভি ভেক্টরের মধ্যে যদি তিনটা বেসিস থাকে তাহলে তোমার ভি এর ডাইমেনশন হবে কত, 3। ভি ভেক্টরের মধ্যে যদি চারটা বেসিস থাকে তাহলে তার ডাইমেনশন হবে কত, 4। তাহলে if v consists of 0 vector alone, the dimension of v is defined as 0. So v equal 0 or dimension of v equal 0. তাহলে ডাইমেনশন অফ ভি মানে একটা ভেক্টর স্পেসের ডাইমেনশন হচ্ছে একটা নাম্বার। কার নাম্বার, বেসিসের নাম্বার। কতগুলো বেসিস আছে, চারটা বেসিস আছে, তার ডাইমেনশন অফ ভি ইজ 4। পাঁচটা বেসিস আছে, ডাইমেনশন অফ ভি ইজ 5। আচ্ছা, এরপরে আসো এখানে কি আছে, ফাইন্ড দ্য ডাইমেনশন অফ ডব্লিউ অফ সাবস্পেস R3, এটা তোমরা নিজেরা দেখে নেবে। আর এরপরে আরেকটা আইডিয়া, আমরা প্রবলেম সলভ করবো, জাস্ট আমরা একটু আইডিয়া গুলো জেনে নিচ্ছি। এরপর আসো রো স্পেস, কলাম স্পেস এন্ড র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সটা কি সেটা আমরা জানবো। রো স্পেস এন্ড কলাম স্পেস কি, যেমন লেট এ বি এন এম বাই এন ম্যাট্রিক্স ওভার আর। আমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, এই ম্যাট্রিক্স হচ্ছে একটা এম বাই এন সাইজের ম্যাট্রিক্স। তাহলে তোমরা নিশ্চয়ই জানো একটা ম্যাট্রিক্সের এই যে আমরা রো এবং কলাম নিশ্চয়ই চিনতে পারি, এগুলো হচ্ছে আমাদের রো আর এইগুলা হচ্ছে আমাদের কলাম। আবার আমি যদি একটা ম্যাট্রিক্সের এ ট্রান্সপোজ লিখি, তার মানে রো কে কলাম এবং কলামকে রো করে দেই, তাহলে এটা কি, এই যে A11 A12 A1n যেটা আগের বেলায় রো ছিল, এটা এখন এটা ইট উইল ওয়ার্ক লাইক এ কলাম, তাই না? এখন এই যেটা এটা হচ্ছে রো ছিল, আমি যদি ট্রান্সপোজ দেই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কলাম, তার মানে এটা হচ্ছে R1 ট্রান্সপোজ। এটা এই যে কলাম এটা হচ্ছে C2, বেসিক্যালি C2 মানে হচ্ছে কি R2 ট্রান্সপোজ। এখানে এই C3টা কি এখানে RM ট্রান্সপোজ। তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছো বাচ্চারা? হ্যালো?
হ্যালো। Yes, miss. আচ্ছা, এটা খুবই সিম্পল একটা আইডিয়া। আমরা একটা ম্যাট্রিক্সের এই যে এখানে লিখেছি যে যে ম্যাট্রিক্স দিয়ে আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে এগুলা হচ্ছে কলাম আর এগুলা হচ্ছে রো, যেগুলো আমরা খুব ছোটবেলা থেকে জানি। এবং আমরা যদি সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিই, তাহলে এই কলামটাকে তখন আমরা বলবো রো ট্রান্সপোজ, আর রোটাকে বলবো আমরা কলামের ট্রান্সপোজ। এখন তোমাকে যদি ভেক্টর দিয়ে আমি বোঝাতে চাই, তাহলে দ্য ভেক্টরস আর1 কি, আর1 ভেক্টরের কম্পোনেন্ট কি কি, a11 a12 a1n। তুমি যদি আর2 লিখো, আর2 ভেক্টরটা হবে হচ্ছে a21 a22 12, এবং rm পর্যন্ত আমরা লিখতে পারবো এখান থেকে, ইটস পসিবল টু রাইট। আচ্ছা, এখান থেকে আমরা rm পর্যন্ত লিখতে পারবো। আচ্ছা, আর কল দ্য রো ভেক্টরস অফ এ। তাহলে এ ম্যাট্রিক্স এর জন্য তোমাকে যদি আমি বলি রাইট দ্য রো ভেক্টর, এ ম্যাট্রিক্স এর জন্য তুমি যদি রো ভেক্টর লিখতে চাও, তাহলে রো ভেক্টর হচ্ছে যে এইগুলা, তাই না? এগুলো দিয়ে আমরা রো ভেক্টর লিখতে পারি। এবং সিমিলারলি আমি যদি তোমাকে বলি কলাম ভেক্টর লিখো এই ম্যাট্রিক্সের, কলাম ভেক্টর হচ্ছে এটা একটা কলাম ভেক্টর, এটা একটা কলাম ভেক্টর, এটা একটা কলাম ভেক্টর, অল দ্য এন্ট্রিজ উইল বি দ্য ভেক্টর এন্ট্রি, আর কল দ্য কলাম ভেক্টরস অফ এ, তাই না? এখন আসো, রো এবং কলাম ভেক্টর আমরা জানি, কিন্তু আমরা কি আসলে জানি রো স্পেস এবং কলাম স্পেসটা কি, যেটা আমাদের এই বেসিস ডাইমেনশনের স্টাডির জন্য খুবই দরকার, যেটা আমাদের লাগবে আমরা পরবর্তীতে প্রবলেম সলভ করার জন্য। তাহলে দ্য রো স্পেস অফ এ, রো স্পেস অফ এ কে আমরা জেনারেলি রিপ্রেজেন্ট করি আর এ দিয়ে, আর এ দিয়ে, এটা মাথায় রাখবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। রো স্পেস অফ এ represented by Ra is a subspace of R to the power n spanned by the row vectors of A, spanned by the row vectors of A. Our the column space of A, CA, is the subspace of R to the power m, column space টা, কলাম ভেক্টর গুলো যেটা স্প্যান বাই দ্য কলাম ভেক্টরস অফ এ। তাহলে যদি আমি তোমাকে আরো অন্যভাবেও বলতে চাই, তাহলে বলতে পারি ইফ r1 r2 rm and c1 c2 cn are the row and the column vectors of a respectively, তাহলে রো স্পেস অফ a মানে হচ্ছে স্প্যান r1 r2 rm। স্প্যান মানে হচ্ছে এই যে মাঝখানে থাকা প্রত্যেকটা ভেক্টরকে তুমি লিনিয়ার কম্বিনেশন করে লিখতে পারবে আর এর সাথে। আর কলাম স্পেস অফ এ মানে হচ্ছে স্প্যান c1 c2 cn। তাহলে কলাম স্পেস অফ এ ইজ ইকুয়াল টু রো স্পেস অফ এ ট্রান্সপোজ। So in other words, the column space of A is same as the row space of A transpose. তাহলে A এর কলাম স্পেসে যেটা থাকবে, আর তাহলে সেটা কার সমান হবে বলো? The column space of A is the same as the row space of A transpose. তাহলে A transpose এর বেলায় তখন তো তার পজিশন হয়ে যাবে কোথায়? রোয়ে। তাহলে সেটা হবে হচ্ছে রো স্পেস অফ A transpose. Is this two statement clear to all? না হলে আমি আবার এক্সপ্লেন করবো, এটা বুঝতে হবে। বাচ্চারা বুঝতে পেরেছো? Yes, miss. আচ্ছা, গুড। আর তারপরে আমরা দেখব যে ওকে, আচ্ছা, সো রিকল দ্যাট টু ম্যাট্রিক্স আর রো ইকুইভ্যালেন্ট। আমি তোমাদেরকে ইনভার্স ম্যাট্রিক্স পড়ানোর সময় রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স পড়িয়েছিলাম। তো আমরা বলেছিলাম যে একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্সের সাথে রো ইকুইভ্যালেন্ট কখন, যদি কিছু এলিমেন্টারি রো অপারেশন করে আমরা দেখাতে পারি যে এই ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্স হচ্ছে সেম। তাহলে recall that two matrices are called row equivalent if and only if one can be obtained from another by a sequence of elementary row operation. তাহলে এই ম্যাট্রিক্সটা থেকে যদি কতগুলো এলিমেন্টারি রো অপারেশন করে আমরা আরেকটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারি, তাহলে সেই ম্যাট্রিক্সটাকে ওই ম্যাট্রিক্সের রো ইকুইভ্যালেন্ট আমরা বলতে পারি, তাই না? তাহলে এখানে এই যে ওরা এ এবং বি দুটো ম্যাট্রিক্স দিয়েছে, সেখানে তোমাকে বলতে চেয়েছে ওকে এই ম্যাট্রিক্স থেকে কিছু এলিমেন্টের অপারেশন করে আমরা বি ম্যাট্রিক্সটা পাই, তাহলে এ আর বি হচ্ছে রো ইকুইভ্যালেন্ট। কেন এই কথাটা বললো? বিকজ ওরা একটা স্টেটমেন্টে যেতে চায়, ওরা বলতে চায় তোমাকে ইফ এ ইজ রো ইকুইভ্যালেন্ট টু বি, যদি এ এবং বি দুটো ম্যাট্রিক্স একজন আরেকজনের সাথে রো ইকুইভ্যালেন্ট হয়, তাহলে রো স্পেস অফ এ উইল বি ইকুয়াল টু রো স্পেস অফ বি। তাহলে অবশ্যই এই ম্যাট্রিক্সের রো স্পেস এবং এই ম্যাট্রিক্সের রো স্পেস সেম। এখন আসো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং উই আর গোইং টু ডিসকাস নাও, যে তুমি
আমরা উপরে জাস্ট এতক্ষণ পর্যন্ত কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি দেখলাম, যেটা আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি করলো বেসিস ডাইমেনশন ফাইন্ডিংস এর। এখন আমরা সেটা কিভাবে করতে পারি, যে ফাইন্ডিং এ বেসিস এন্ড ডাইমেনশন অফ রো স্পেস অফ এ। কার আমরা বেসিস এবং ডাইমেনশন বের করব কার, রো স্পেস অফ এ। রো স্পেস অফ এটা কি, রো স্পেস অফ এ হচ্ছে স্প্যান r1 r2 rm, rm তম ভেক্টর। আর কলাম স্পেস অফ এ কি, স্প্যান কলাম ভেক্টর গুলো আর কি, c1 c2 cm। আচ্ছা, এই যে কোশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ, এক্স্যাক্টলি এই টাইপের কোশ্চেন গুলো তুমি অ্যাসাইনমেন্টে পেয়েছো, তুমি মিড টার্মেও পাবে, তুমি কুইজেও পাবে। দিস আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সো তাহলে আমাদেরকে কি করতে হবে, যে বেসিস বের করার জন্য রো স্পেস অফ এ এর, রো স্পেস অফ এ এর বেসিস বের করার জন্য তার আমাদেরকে কি করতে হবে, প্রথমে সেই ম্যাট্রিক্সটা নিতে হবে। ম্যাট্রিক্সটা নিয়ে reducing A by applying a sequence of elementary row operation to its row echelon form। আমাদেরকে এটা কি করতে হবে, কিছু এলিমেন্টারি রো অপারেশন করে সেটাকে একটা রো echelon ফর্মে নিতে হবে। তাহলে এই বিগ বিগ ম্যাট্রিক্স দেখলে তোমরা ঘাবড়ে যাবে না। যদিও বিগ ম্যাট্রিক্স আমরা দেই না অনেক বেশি, কিন্তু তুমি অ্যাসাইনমেন্টে পেয়েছো বা প্র্যাকটিস করার জন্য ইটস এ গুড প্রবলেম। তাহলে আমরা সবসময় যেহেতু এলিমেন্টারি রো অপারেশন করতে বলেছে, তার মানে নিশ্চয়ই ওরা তোমাকে বলতে চায় যে তুমি এখানে এই যে ডায়াগোনাল গুলো 1 করার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই যে এই ফার্স্ট এন্ট্রিসটা 1 আছে, দেখো এগুলো কিভাবে কাজ করে। দিস ইজ 1, দেন লিডিং এন্ট্রি যখন তুমি 1 পেয়েছো, তার মানে তার নিচের সবগুলো এন্ট্রিস হতে হবে কত, 0। তোমার তুমি যখন একটা 3 by 3 ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে, a11 a22 a33, এই এলিমেন্টটাকে তুমি 0 করতে, এটাকে 0 করতে, এটাকে 0 করতে, যদি তুমি গাউসিয়ান এলিমিনেশন ইউজ করতে চাও। তাহলে অলরেডি সেকেন্ড এলিমেন্টটা 0 আছে। থার্ড, ফোর্থ এবং ফিফথ এর জন্য তুমি কি করবে দেখো, ওরা এই থার্ডটার জন্য কি করেছে, এই 1 নাম্বার রোটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে অ্যাড করেছে, 3 এর সাথে, তাই না? আবার 1 নাম্বারকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে 3 এর সাথে সাবট্রাক্ট করা হয়েছে 4 নম্বরে। আবার 1 নাম্বারকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে 1 এর সাথে সাবট্রাক্ট করা হয়েছে। এই রো এলিমেন্টের রো অপারেশন গুলো আমরা করেছি এখান থেকে এখানে যাওয়ার জন্য। ওকে, উই আর হিয়ার নাও। তাহলে আমরা এখন এখানে আছি। সো এখানে আসার পরে এখন তুমি দেখবে যে হোয়াট শুড বি ইউর নেক্সট টাস্ক। তারপরে তোমার সেকেন্ড পিভটটা তুমি খুঁজে বের করবে, হোয়ার ইজ ইউর সেকেন্ড ওয়ান, দিস ইজ ইউর সেকেন্ড পিভট। তাহলে ক্লিয়ার আউট C2, ক্লিয়ার আউট C2 মানে হচ্ছে এই যে পিভটের নিচে যে এলিমেন্ট গুলো আছে সেটাকে তুমি কি করবে, ক্লিয়ার করে দিবে। এখন এটাকে ক্লিয়ার করার জন্য তোমাকে কি করতে হবে, এই যে দেখো, এই ক্লিয়ার করার মানে হচ্ছে এটাকে ক্লিয়ার করবে, এটাকে ক্লিয়ার করবে, এটাকে ক্লিয়ার করবে। এই তিনটাকে ক্লিয়ার করার জন্য তুমি কি এই 1 নাম্বার থেকে আসবে নাকি 2 নাম্বার রো থেকে আসবে, কে বলতে পারে? মিস 2 নাম্বার থেকে। ডেফিনেটলি 2 নাম্বার থেকে আসবো। কারণ আমরা যখন এই যে 3 by 3 ম্যাট্রিক্স প্রবলেম সলভ করছিলাম, a22 এবং a32 এলিমেন্টটাকে 0 করার জন্য আমরা সবসময় এই 2 নাম্বার থেকে এসেছি। 1 নাম্বার থেকে আসা যাবে না, তাহলে এইদিকে আবার এলিমেন্ট চলে আসবে। তাহলে এখান থেকে দেখো আমি 2 নাম্বারকে 9 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে সাবট্রাক্ট করেছি, 2 নাম্বারকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে এটার সাথে অ্যাড করেছি, 2 নাম্বারকে 2 রোকে 6 দিয়ে মাল্টিপ্লাই করে এই 5 নাম্বারের সাথে আমি কি করেছি, অ্যাড করেছি, টু গো ফর দ্য নেক্সট স্টেপ। আচ্ছা, তাহলে এই টাস্ক গুলো করার সময়ে আমরা কি করব, আচ্ছা এখানে আসলাম, এই টাস্ক গুলো কমপ্লিট করে আমরা এখানে আসলাম। এখন দেখো বাচ্চারা, যে এটা এখান থেকে তুমি কি পাবে, এই যে এই তোমার পিভট, এই তোমার পিভট, তাই না? আর এই থার্ডে কোনো পিভট নাই, আছে? থার্ড কলামে কি কোনো পিভট আছে? ইজ ইট দ্য পিভট? বাচ্চারা কে বলতে পারে, ইজ নো ইট দ্য মিস। পিভট? নো, ইটস নট দ্য পিভট, এটা পিভট না। তাহলে আমরা কি করব, এই চলে যাব হচ্ছে পরের পিভটে, এই হচ্ছে আমার পরের পিভট। সো হাউ ক্যান আই মেক দিস পিভট 1? তাহলে জাস্ট আমি এটাকে কি করতে পারি, আর 3 কে 3 দিয়ে 8 দিয়ে ডিভাইড করেই আমি কি করতে পারি, এটাকে 1 করতে পারি। গুড। তাহলে আমরা ওকে এখানে আসলাম, ঠিক আছে, এই জায়গাটাতে আসলাম। এখন আমি যদি এখানে দেখি, সো দিস ইজ মাই পিভট। আচ্ছা, দিস ইজ মাই পিভট, দিস ইজ মাই পিভট,
and this is my pivot. So what about the rest of the term? তাহলে rest of the term কি করতে পারো তুমি, এই যে R4 এর সাথে এই যে আর একবার তুমি এটার সাথে এটা আবার এটার সাথে এটাকে জাস্ট দুইবার অ্যাড করে দাও, অ্যাড করে দিয়ে দেখবে তুমি যে বাকি দুইটা রো আসলে আলটিমেটলি কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। তাহলে এখন আমরা কি করব যে হাউ কুড ইউ রাইট দ্য বেসিস, এটা একটা কোশ্চেন। তাহলে এটাকে তুমি অলরেডি ইসিলন ফর্মে নিয়ে এসছো। আচ্ছা, তারা এখন বলছে দ্য নন জিরো রো ভেক্টর অফ বি। এখন তোমাকে এই যে তুমি বি ম্যাট্রিক্সটা নতুন একটা ম্যাট্রিক্স রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স তৈরি করলে এর, তোমাকে আমি একটা এ ম্যাট্রিক্স দিয়েছিলাম, সেই ম্যাট্রিক্সকে তুমি কিছু এলিমেন্টেড রো অপারেশন করে একটা নতুন ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স পেয়েছো, সেটা হচ্ছে তোমার বি ম্যাট্রিক্স। এখন বি ম্যাট্রিক্সের দ্য নন জিরো রো ভেক্টরস অফ বি ইন রো ইসিলন ফর্ম আর কি, এই যে এখানে এই যে কি কয়টা কয়টা নন জিরো রো আছে, এইটা এখানে দেখো তিনটা নন জিরো রো আছে। এটাকে তুমি বলবে দিস ইজ W1, দিস ইজ W2 এন্ড দিস ইজ W3। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের কি নন জিরো ভেক্টর। তাহলে এই নন জিরো ভেক্টর গুলোই আসলে কি বেসিস। তাহলে এই যে আমরা যে তিনটা নন জিরো ভেক্টর পেলাম এখানে W1, W2, W3, hence S is W1, W2, W3 form a basis for row space of B। তাহলে এই যে আমাদের একটা রো ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স ছিল B, তাহলে এই B ম্যাট্রিক্সের জন্য এটা কি কি তৈরি করে, এটা একটা বেসিস তৈরি করে। তাহলে তুমি কি বুঝতে পারলে যে কিভাবে আমরা রো স্পেস অফ B এর জন্য মানে বেসিস বের করতে পারি? বুঝতে পারলে কি না বাচ্চারা? আচ্ছা, এখন hence S is W1, W2, W3 form a basis for row space of B। কিন্তু আমরা জানি যে একটু আগে উপরে পড়েছিলাম দুইটা ম্যাট্রিক্স যখন রো ইকুইভ্যালেন্ট তখন রো স্পেস অফ বি যা রো স্পেস অফ এ ও সেম থিং। এই যে দেখো ইফ এ ইজ রো ইকুইভ্যালেন্ট টু বি দেন আর এ ইজ ইকুয়াল টু আর বি। তার মানে হেন্স এস ইজ দ্য বেসিস ফর আর এ এন্ড হোয়াট ইজ দ্য ডাইমেনশন, ডাইমেনশন অফ রো স্পেস অফ এ হচ্ছে কত, 3। Dimension of row space of A is 3. এখন allow me to ask you a question. Do you understand really how we can find the basis and the dimension for the row space of A or row space of B? তোমাকে যদি আমি এই ধরনের কোশ্চেন দিই তুমি কি পারবে? মেক শিওর মি, না হলে আমি আমাকে আবার বলতে হবে, মানে এটা তোমাকে পারতেই হবে। ইউ ক্যানট অ্যাভয়েড ইট। এখান থেকে তুমি কোশ্চেন পাবে, এক্সামে কুইজে পাবে, তুমি অ্যাসাইনমেন্ট অলরেডি পেয়েছো। মিস এখানে কি কোনো কিছু প্রুফ করতে হবে যে এটা বেসিস হবে কি হবে না? না, কোনো কিছু প্রুফ করার প্রয়োজন নাই। উপরের প্রবলেম যেটা আমি তোমাকে প্রথমে স্টার্ট করেছিলাম সেটা আমি বলেছিলাম যে এই ওই তিনটাকে আমি বেসিস আগে ধরেই নিয়েছিলাম। বুঝতে পারছো? এখানে একটা ম্যাট্রিক্স আমি তোমাকে দিয়েছি, দেখো লুক এট দিস কোশ্চেন, ফাইন্ডিং এ বেসিস এন্ড ডাইমেনশন অফ এ রো স্পেস অফ এ। এই যে একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের রো স্পেস অফ এ এর জন্য তুমি কি করো, বেসিস বের করো। বেসিসটা তুমি জানো না, তোমাকে বেসিস বের করতে হবে কার জন্য, রো স্পেস অফ এ এর জন্য। রো স্পেস অফ এ কারা, রো স্পেস অফ এ মানে হচ্ছে স্প্যান C1, C2, C3 আপ টু সি, সরি R1, R2, R3 আপ টু Rn পর্যন্ত, মানে রো এর নন জিরো যে রো ভেক্টর গুলো আছে তারা। এখন সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, প্রথমে তোমার ম্যাট্রিক্সটাকে ইসিলন ফর্মে রিডিউস করে নিতে হবে বাই ইউজিং এলিমেন্টারি অপারেশন। ইসিলন ফর্মে রিডিউস করার পর তুমি দেখবে কতগুলো তোমার নন জিরো রো আছে। এখানে নন জিরো রো কয়টা, একটা, এই যে দুইটা, এই যে তিনটা। এই যেহেতু তিনটা নন জিরো রো, তাহলে তারাই হচ্ছে কি এই এস, এরা এরা কি করবে, একটা বেসিস ফর্ম করবে এই ভেক্টর গুলো কার জন্য, রো স্পেস অফ বি এর জন্য। কিন্তু আমি চাচ্ছিলাম তোমাকে রো স্পেস অফ এ এর বেসিসটা, এই যে এখানে আমি তো এ ম্যাট্রিক্স দিয়েছি তাই না। এখন আমরা একটা আমরা জানি অলরেডি যে একটা বাই থিওরাম থেকে যে রো স্পেস অফ এ ও যা রো স্পেস অফ বি ও তা, তাহলে হচ্ছে যদি তারা রো ইকুইভ্যালেন্ট হয়, সো এস ইজ দ্য বেসিস ফর রো স্পেস অফ এ। এখন আমি তোমাকে সেকেন্ড কোশ্চেন করেছিলাম ফাইন্ড দ্য ডাইমেনশন অফ দ্য রো স্পেস অফ এ। আর একটু আগে ডেফিনেশন পড়ানোর সময় আমি তোমাকে মেক শিওর করেছি যে ডাইমেনশন মানে হচ্ছে যে ম্যাক্সিমাম। এই যে দেখো যে এখানে এই পিডিএফটাতে গেলে তুমি পাবা, এই যে এখানে, হ্যাঁ
এখানে খুব সুন্দর করে তোমাকে ডাইমেনশন বলা আছে। Given a basis for vector space, every element of the vector space can be expressed uniquely as a finite linear combination of bases, or অথবা আমরা যদি বলতে পারি the dimension of a vector space is equal to the maximum number of linearly independent vectors contained in it. আচ্ছা, এই যে এর মধ্যে যতগুলো ম্যাক্সিমাম নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, তাহলে এই যেখানে এটা একটা, এটা একটা, এটা একটা, এই তিনটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর এখানে আছে, এটা একটা, এটা একটা, এটা একটা, আর নাই। সুতরাং তাদের যে নাম্বারটা, মানে যেটা হচ্ছে বেসিসের নাম্বার, সেই নাম্বারটাই হচ্ছে আসলে ডাইমেনশন অফ দ্যাট। তো যতগুলো বেসিস তুমি পাবে, যদি আমি দুইটা বেসিস পেতাম তাহলে আমি বলতাম যে ডাইমেনশন অফ দিস ম্যাট্রিক্স ইজ 2। বুঝতে পেরেছো বাচ্চারা? না বুঝতে পারলে আবার বলো, শুধু শুধু সময় নষ্ট করে লাভ নাই, আমার শেষ করতে হবে। হ্যাঁ, না বুঝতে পারলে আবার বলো। কে কে আছে আমার সাথে তোমরা? ইয়েস, আচ্ছা, কয়জন আছো? তোমরা তো পুরো কোশ্চেন করছো না। তাহলে আমি নেক্সট প্রসিড করছি, সেটা হচ্ছে ফাইন্ড এ বেসিস এন্ড ডাইমেনশন অফ দ্য কলাম স্পেস অফ এ। কলাম স্পেস অফ এ এর ডেফিনিশনটা কি? এই যে কলাম স্পেস অফ এ মানে হচ্ছে স্প্যান C1 C2 Cn, মানে এই যে, ঠিক আছে? ওকে, কলাম স্পেস অফ এ স্প্যান C1 C2 Cn মানে হচ্ছে যতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কলাম ভেক্টর এই কলাম স্পেসের মধ্যে থাকবে সেটা। আচ্ছা, তাহলে আমি যদি এরকম একটা প্রবলেম দেই তোমাকে, তাহলে এই প্রবলেমটার জন্য তোমাকে কি করতে হবে? প্রথমে ম্যাট্রিক্সটাকে এই তোমার কি করতে হবে, মানে কলাম ভেক্টর ইসিলন ফর্মে রিডিউস করতে হবে। তাহলে ওরা ওরা এখানে কিভাবে, এটা এটা আরো আরো অন্য প্রসেসও করা যায়, আমি সেটা তোমাকে বলবো। দেখো কি করেছে, সিন্স দ্য কলাম স্পেস অফ এ is same as the row space of A transpose. Since the column space of A is same as the row space of A transpose, এই যে একটু আগে ডেফিনিশনেই আমরা লিখেছিলাম যে এখানে দেখো কলাম স্পেস অফ A মানে হচ্ছে রো স্পেস অফ A ট্রান্সপোজ, তাই না? যেখান থেকে তুমি দেখবে রো স্পেস অফ A ট্রান্সপোজ, অথবা রো স্পেস অফ A মানে হচ্ছে কলাম স্পেস অফ A ট্রান্সপোজ, দিস ইজ দ্য সেম থিং। আচ্ছা, তাহলে আমরা কি করব, সিন্স দ্য কলাম স্পেস অফ এ ইজ দ্য সেম অ্যাজ দ্য রো স্পেস অফ এ ট্রান্সপোজ বাই রিডিউসিং এ ট্রান্সপোজ টু ইটস রো এচেলন ফর্ম উই অবটেইন। তখন ওরা কি করেছে, এই যে এটাকে প্রথমে এই রো এচেলন প্রথমে এটাকে ট্রান্সপোজ করে নিয়েছে ম্যাট্রিক্সে। তাহলে ট্রান্সপোজ করে নিয়ে রোটা হয়ে গেছে কলাম, কলামটা হয়ে গেছে রো। এরপরে এটাকে ইসিলন ফর্মে রিডিউস করে একটা নতুন ম্যাট্রিক্স বি পেয়েছে। তাহলে বি এর জন্য যতগুলো the non-zero row vector of B in row echelon form are, তাহলে দেখো এই যে এখানে এই যে বি ম্যাট্রিক্সটাতে আমরা আসলাম, সেই বি ম্যাট্রিক্সে কতগুলো নন জিরো ভেক্টর আছে? এই একটা, এই একটা, এই একটা, তিনটা। তাহলে এই তিনটাকে বলছে ওরা ওকে, এটাকে হচ্ছে W1, এটা হচ্ছে W2, এটা হচ্ছে W3, তিনটা নন জিরো ভেক্টর। Hence S equal W1 W2 W3 form a basis for RB, রো স্পেস অফ বি এর জন্য বেসিস ফর্ম করে। আবার আমরা জানি যে এটা হচ্ছে তাহলে রো স্পেস অফ, সো এস ইজ এ বেসিস ফর রো স্পেস অফ এ ট্রান্সপোজ, তাহলে নিশ্চয়ই রো স্পেস অফ এ ট্রান্সপোজেরও এটা এটা বেসিস, কারণ আমরা একটু আগে তো ডেফিনিশনে দেখেছি ডাইমেনশন অফ রো স্পেস অফ এ মানে হচ্ছে ডাইমেনশন অফ রো স্পেস অফ বি। আচ্ছা, তাহলে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু সে দ্যাট এস প্রাইম ইজ ইকুয়াল টু ভি1 ভি2 ভিএম। আচ্ছা, একটু ইরেজ করে নেই। ওকে, এরপর ওরা তোমাকে কি বলতে চায়, এস ইজ এ বেসিস ফর রো স্পেস অফ এ ট্রান্সপোজ, এটা তুমি বুঝতে পেরেছো। তারপর বলছে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু সেইং দ্যাট এস প্রাইম ইকুয়াল ভি1 ভি2 ভি3 ফর্ম এ বেসিস ফর কলাম স্পেস অফ এ। এরপরে ওরা এস না বলে একটা নতুন সেট বলেছে যেটা হচ্ছে এস প্রাইম, যেখানে তিনটা ভেক্টর আছে ভি1 ভি2 ভি3 ফর্ম এ বেসিস ফর কলাম স্পেস অফ এ। কলাম স্পেস অফ এ মানে হচ্ছে কি রো স্পেস অফ এ ট্রান্সপোজ, তার মানে এই ভি1 মানে হচ্ছে W1 ট্রান্সপোজ, আর ভি2 মানে হচ্ছে W2 ট্রান্সপোজ, আর ভি3 মানে হচ্ছে W3 ট্রান্সপোজ। তার মানে এই যে এই যে এই ভেক্টরটাকে জাস্ট এর ট্রান্সপোজ করলে যে ভেক্টর কলামটা আসবে সেটাই হচ্ছে বেসিক্যালি কলাম স্পেস। তার মানে এই যে এটা, এটা, এটা এবং এটা। বুঝতে পেরেছো বাচ্চারা? এটা, এটা এবং এটা।
V1 মানে হচ্ছে W1 ট্রান্সপোজ, তাহলে 1 0 হুম। -3 3 2, এটা মানে হচ্ছে এই যে 0 1 0 0, এটা মানে হচ্ছে W2 ট্রান্সপোজ, এটা মানে হচ্ছে 0 1 0 0, আর হচ্ছে কি W3 ট্রান্সপোজ মানে এটা মানে হচ্ছে কি এই যেটা -3 9 8 0। তাহলে কলাম স্পেস অফ ডাইমেনশন অফ কলাম স্পেস অফ A মানে হচ্ছে 3, ডাইমেনশন মিস অফ কলাম স্পেস অফ A মানে হচ্ছে 3। ইয়েস, টেল মি। কলাম 4 and 5 কেন নিলাম না আমরা? কোনটা? মিস ওই যে এখানে যে প্রথম তিনটা কলাম কি হচ্ছে মানে কলাম ভেক্টর বলতেছি আর কি। হুম হুম। হ্যাঁ, তো পরের দুইটাকে কেন বলতেছি না মানে? আচ্ছা, এটা বলতেছি না কারণ হচ্ছে এই যে দেখো, এই যে এই হচ্ছে রো, এই হচ্ছে রো, এই হচ্ছে রো। তোমাকে আমি যদি একটা ডেফিনেশন বলি, হ্যাঁ, ডেফিনেশন কোনটা, এই যে এখানে ডেফিনেশন তুমি পাবে, এই যে এটাতে পাবে। How could you find the column space of A? হুম, wait. Okay, if a matrix R is in row echelon form, যদি একটা ম্যাট্রিক্সকে তুমি রো echelon ফর্মে নিতে পারো, then the row vectors with the leading one, then the row vector with the leading one form the basis for the row space of R, and the column vectors with leading one of the row vector form a basis for the column space of R. বুঝতে পেরেছো? মানে কি, ওরা বলছে যে কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি যদি, যে কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি যদি রো এচেলন ফর্মে নাও, তাহলে লিডিং ওয়ান দিয়ে শুরু হওয়া রো গুলো হচ্ছে তোমার রো ভেক্টর, বেসিস ফর রো ভেক্টর, আর লিডিং ওয়ান দিয়ে শুরু হওয়া কলাম গুলো হচ্ছে তোমার বেসিস ফর কলাম ভেক্টর। বুঝতে পারছো বিষয়টা? মিস তাহলে থার্ড নাম্বার কলামে এইখানে তো ওয়ান নাই, লিডিং ওয়ান। থার্ড নাম্বার ওয়ান নাই, আমি যদি এটাকে জাস্ট 8 দিয়ে ডিভাইড করি তাহলে এটা ওয়ান। আচ্ছা, মানে পিভট একদম ওয়ান করে পিভট ওয়ান, তারপর হচ্ছে এই করতে হ্যাঁ, হবে। পিভট ওয়ান করে এটা ওয়ান। মানে আমি যে এই যে এটাকে জাস্ট ট্রান্সপোজ করে তোমাকে বলেছি, এই ওয়েটা কি তুমি বুঝতে পারছো? কারণ কিছু বাচ্চা লাস্ট লাস্ট টাইম কি করেছিল, মার্চ করেছিল, কারণ তোমরা করো কি ক্লাস লেকচারের বাইরে গিয়েও ইউটিউব দেখে, মানে দেখে দেখে পড়া শেখার চেষ্টা করো, তখন ইউটিউবে আসলে ওই যে ওই সেকেন্ড ওয়েটা দিয়ে বলা থাকে ম্যাক্সিমাম সময়। বুঝতে পারছো? এই যে যে ওয়েটা আমি বললাম, তুমি যদি ডাইরেক্টলি রো ইসিলন বা কলাম ইসিলন ফর্মে নাও, এখানে আমরা কি করেছি, এখানে প্রথমে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন আমি প্রসিড করেছি প্রথমে, জাস্ট গো থ্রু ইট। যে ডেফিনেশনে আমরা কি ছিল, আমার ম্যাট্রিক্সটা ছিল, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নিয়েছি আমরা, ট্রান্সপোজ নিয়ে মানে রোকে কলাম করে কলামকে রো করে আমরা দেখো এখানে কিন্তু তোমার রো নাম্বার মানে ইজি ক্যালকুলেশন করতে পারবা তুমি। এরপরে তুমি সেটাকে ইসিলন ফর্মে রিডিউস করেছো, ইসিলন ফর্মে রিডিউস করে তুমি বলছো যে ওকে W1 W2 W3 হচ্ছে রো স্পেস অফ বি এর বেসিস। কিন্তু তুমি রো স্পেস অফ বি এর বেসিস চাও না, তুমি হচ্ছে কি চাও, কলাম স্পেস অফ, এবং এই 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 বেসিস গুলোই হচ্ছে এই তোমার রো স্পেস অফ এ ট্রান্সপোজের বেসিস অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন। কিন্তু তুমি এখন আর রো চাচ্ছ না, তুমি চাচ্ছ হচ্ছে কলাম স্পেসের বেসিসটা। তাহলে কলাম স্পেসের বেসিস কয়টা হবে? যদি কোনোভাবে তুমি রো স্পেসের বেসিস তিনটা বলতে পারো, তাহলে কলাম স্পেসের বেসিসও অবশ্যই সেমই, মানে ওইটাই ইয়া হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখো এখানে আহ বললাম যে ওকে কলাম স্পেসের বেসিসটা আমরা বের করতে চাই। তাহলে আমরা জানি যে যেটা হচ্ছে রো সেটা হচ্ছে কলাম ট্রান্সপোজ, তাই কি না? একটু আগে তো পড়লে যে কলাম স্পেস অফ এ আমরা জানি যদি এস প্রাইম ইজ বি ওয়ান বি টু বি থ্রি ফর্মে বেসিস ফর কলাম স্পেস অফ এ, এবং কলাম স্পেস অফ এ মানে হচ্ছে রো স্পেস অফ এ ট্রান্সপোজ, তাই না? এখন যেখানে আমরা এই যেটা আছে রো করে আমরা জাস্ট শুধু এটাকে কলাম স্পেস লিখতে গেলে তাদেরকে তোমার কলাম করে লিখতে হবে। ভি ওয়ান মানে হচ্ছে W1 ট্রান্সপোজ এটা, আর ভি2 মানে হচ্ছে W2 ট্রান্সপোজ, আর ভি3 মানে হচ্ছে W3 ট্রান্সপোজ ফর্ম এ বেসিস ফর কলাম স্পেস। সো dimension of column space of A, এই যে dimension of column space of A will be 3.
So dimension of row space of A and dimension of column space of A will be always same. একটা ম্যাট্রিক্সের জন্য তারা আলাদা হতে পারবে না। এখন এখানে দেখো এই যে আমরা আরেকটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করতে চাই, সেটা হচ্ছে র্যাঙ্ক। তাহলে রো স্পেস আমরা জানি, কলাম স্পেস আমরা জানি, ডাইমেনশন আমরা জানি, কিন্তু এখন আমাদেরকে বলবে একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক বের করো তো, একেবারেই জাস্ট একটা লাইন বেশি, কেমন? দ্য ডাইমেনশন অফ এ রো স্পেস অফ এ অফ এ ম্যাট্রিক্স এ ইজ কল্ড দ্য রো র্যাঙ্ক অফ এ। তাহলে ডাইমেনশন অফ রো স্পেস অফ এ ম্যাট্রিক্সের জন্য তুমি কয়টা পেয়েছো? এই ম্যাট্রিক্সের জন্য কয়টা পেয়েছো? 3টা। আর হচ্ছে ডাইমেনশন অফ কলাম স্পেস অফ এ কয়টা পেয়েছো? 3টা। তাহলে ডাইমেনশন অফ যেটা রো স্পেস অফ এ এটাকে বলা হয় রো র্যাঙ্ক অফ এ, আর ডাইমেনশন অফ কলাম স্পেস অফ এ যেটা সেটাকে বলা হয় কলাম র্যাঙ্ক অফ এ। তার মানে ফর এনি এম বাই ম্যাট্রিক্স এ, যে কোনো একটা এম বাই ম্যাট্রিক্সের জন্য ডাইমেনশন অফ রো স্পেস অফ এ এন্ড ডাইমেনশন অফ কলাম স্পেস অফ এ উইল বি সেম। সো আমরা বলতে পারি যে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ ইকুয়াল, রো র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ ইকুয়াল টু দ্য কলাম র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। তাহলে আমরা the dimension of the row space or the column space of a matrix is called the rank of A, as denoted by rank A. তাহলে এই যে আমার একটা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের আমরা যদি বলতে চাই যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত, তাহলে প্রথমে তোমাকে ডাইমেনশন অফ রো স্পেস অফ এ এবং সেখান থেকে ডাইমেনশন অফ কলাম স্পেস অফ এ এটা লিখে তারপরে তোমাকে বলতে হবে ডাইমেনশন অফ রো স্পেস অফ এ ইজ ইকুয়াল টু ডাইমেনশন অফ কলাম স্পেস অফ এ which is 3. Here the rank of the matrix is 3. তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা হচ্ছে 3। মিস তার মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট যতগুলা থাকবে রো এচেলন ফর্মে ওইটাই বেসিস, ওইটাই ওইটাই র্যাঙ্ক, ওইটাই। নাম্বার অফ, ওইটাই র্যাঙ্ক না, ওইটাই হচ্ছে বেসিস অফ রো স্পেস অফ এ এন্ড কলাম স্পেস অফ এ, আর নাম্বার অফ দ্য রো স্পেস অফ এ এন্ড কলাম স্পেস অফ এ ইজ কল্ড দ্য র্যাঙ্ক, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স। তোমরা কি বুঝতে পারছো বাচ্চারা? আমি ঠিক যা তোমরা ফিডব্যাক দিচ্ছ না, আমি বুঝতে পারছি না। প্রথমে আমি তোমাদেরকে বেসিস শিখিয়েছি, এরপরে কিভাবে ডাইমেনশন বের করা হয় সেটা শিখিয়েছি ফর রো স্পেস অফ এ এন্ড কলাম স্পেস অফ এ, ফর আর এ, ডাইমেনশন ফর আর এ এন্ড সি এ। এরপরে আমি তোমাদেরকে র্যাঙ্ক কথাটার সাথে ইন্ট্রোডিউস করেছি, যেটা হচ্ছে বেসিক্যালি এই নাম্বারটা, ডাইমেনশন অফ রো স্পেস অফ এ এবং ডাইমেনশন অফ কলাম স্পেস অফ এ এর নাম্বারটাই হচ্ছে তোমার র্যাঙ্ক। এটা যদি 2টা হয় তাহলে 2, 3টা হলে 3। এই নাম্বারটা আবার কি? নাম্বারটা হচ্ছে বেসিসের নাম্বার, কয়টা বেসিস আছে তার নাম্বারটা। আচ্ছা চলো তোমাদেরকে আমি আরো কিছু প্রবলেম সলভ করে এবার, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে আমাদের কাছে। তাহলে কিভাবে ডাইমেনশন অফ রো স্পেস অফ এ এন্ড ডাইমেনশন অফ কলাম স্পেস অফ এ বের করতে হয়, প্রসিডিউর নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা, টেল মি, or should I go back somewhere? You cannot avoid today's lecture. আজকে লেকচারটা তুমি অ্যাভয়েড করতে পারবে না। আচ্ছা, এখন আরেকটা জিনিস আমাদের বলতে হবে তোমাদের এই কোর্স আউটলাইন থেকে, চলো এটা বলি। সেখানে আমরা আমরা আমাদেরকে বলা হয়েছে যে তোমাকে আমি কলাম স্পেস অফ এ, রো স্পেস অফ এ, বেসিস ডাইমেনশন ইন্ট্রোডিউস করতে পারি, র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্সটাও বললাম। এখন এই যে নাল স্পেস অফ এ, এই বিষয়টা তোমাকে আমি এখনো বলিনি, এটা আমাকে বলতে হবে। নাল স্পেস অফ এটা কি? হ্যাঁ, নাল স্পেস অফ এটা খুবই ইম্পর্টেন্ট। প্রসিডিউরটা তুমি খুব সিম্পল ভাবে বোঝার চেষ্টা করো। তাহলে রো স্পেস অফ এ এন্ড কলাম স্পেস অফ এটা যদি আমাদের কাছে ইজি হয়, এখন আমরা নাল স্পেস অফ এর আইডিয়াটা ডেভেলপ করে কিছু প্রবলেম সলভ করব তোমাদের সাথে। নাল স্পেস অফ এটা কি? If A is an m by n matrix, then null space of A. So remember, row space of A is represented by RA. Column space of A is represented by CA. Null space of A is represented by NA. If A is an m by n matrix, then the set NA. NA মানে কি? X belongs to R to the power n such that X equals 0 belongs to R to the power n. এটা হচ্ছে definition of null space of A. It's called the null space of A. In other words, the null space of matrix A is the set of all solution of the homogeneous system of equation X equals 0. আচ্ছা, আমি খুব সাধারণভাবে তোমাকে যদি বলতে চাই, এই যে এই একটা এ ম্যাট্রিক্স তোমাকে দেওয়া থাকবে, তাই না? তাহলে নাল স্পেস অফ এটা হচ্ছে এই যে X ইকুয়াল 0 এর বেসিক মানে সলিউশন সেটটা। X ইকুয়াল 0 এই ইকুয়েশনটাকে তুমি একটা, এটা তো একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, সেটা তো সবাই বুঝতে পারছো বাচ্চারা, বুঝতে পারছো না?
Yes, এক্স miss. ইকুয়াল বি হচ্ছে একটা নন হোমোজিনিয়াস ইকুয়েশন, এক্স ইকুয়াল 0 হচ্ছে একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, তাই না? এখন প্রথমে নাল স্পেস অফ এটা তোমাকে বলে যে নাল স্পেস অফ এটা হচ্ছে ax ইকুয়াল 0। এই হোমোজিনিয়াস ইকুয়েশনটাকে সলভ করে তুমি যে সেট অফ সলিউশনসটা পাবে ওইটাই হচ্ছে তোমার নাল স্পেস অফ এর, মানে ওইটাই হচ্ছে ডেফিনেশন অফ নাল স্পেস অফ এ। আচ্ছা, সেটা কেমন? ধরো নাল স্পেস অফ এ বের করার জন্য আমাদের মানে কি করতে হবে দেখো। প্রথমে তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্সের আচ্ছা এখানে আসি আমরা। The null space of matrix A is also known as the solution space of X equals 0. এখন তোমাকে আমি প্রশ্ন করব, find the null space of a matrix A। এই যে ম্যাট্রিক্স এটা আছে, এই ম্যাট্রিক্সের নাল স্পেসটা তুমি বের করো, এটা আমি তোমাকে জিজ্ঞেস করব। তোমার প্রথম স্টেপ হচ্ছে যেই ম্যাট্রিক্সটা তুমি পাবে এই ম্যাট্রিক্সটাকে তুমি ইসিলন ফর্মে রিডিউস করবে। আচ্ছা, তাহলে ইসিলন ফর্মে রিডিউস করলাম, আমি গাউসিয়ান এলিমিনেশন ইউজ করে এটাকে রিডিউস করলাম। গুড। তাহলে রিডিউস করে আমি দেখলাম যে এখানে আসলাম আমি। তাহলে এখান থেকে নন জিরো রো কয়টা আছে বাচ্চারা? এখানে এসে তোমাকে কি করতে হবে? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন লিখতে হবে এই এই এটার। তুমি যে ধরো রাইট হ্যান্ড, তুমি এটা অলরেডি জানো, কারণ অনেক সময় দেখো তোমাকে রাইট হ্যান্ড সাইডে যদি একটা কনস্ট্যান্ট টার্ম থাকতো ধরো বি সি ডি, তখন তুমি এটাকে কি করতে যেভাবে করে লিখতে পারো তুমি, তাই না? এক্স প্লাস ওয়াই টুয়াইস ওয়াই প্লাস থ্রাইস জেড ইকুয়াল বি, এটা লিখো তাই না বাচ্চারা? এটা লিখে তুমি এটার সলিউশন বের করো, রাইট? মানে যখন তুমি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করো। কিন্তু নাল স্পেস অফ এ তোমাকে ডিফাইন করে আগেই বলে দিয়েছে, এটাই ডেফিনেশনে বলে যে রাইট হ্যান্ড সাইডের যে কনস্ট্যান্ট টার্ম গুলো এইগুলো হতে হবে হচ্ছে 0, মানে ওইটা যেহেতু এটা হোমোজিনিয়াস ইকুয়েশন তুমি চিন্তা করছো, তার মানে এখানে তুমি কোনো এ বি সি চিন্তা করতে পারবে না, রাইট হ্যান্ড সাইডে কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে না। তাহলে আমি সিনোন ফর্মে রিডিউস করার পরে আমার টার্ম হচ্ছে 1 2 0 3 এটা। তাহলে আমি এটাকে লিখবো x1 প্লাস, এই যে দেখো যেখানে লিখেছি x1 প্লাস 2x2 প্লাস 3x4 ইকুয়াল 0 আর 3x প্লাস x4 ইকুয়াল 0। তাহলে এটা কি ax ইকুয়াল b ফর্মে হয়েছে বাচ্চারা? বলো আমাকে। কারণ এটাকে তুমি যদি ম্যাট্রিক্স ফর্মে লিখো দেখো কি হয়, 1 2 0 3 0 0 1 1, তারপর হচ্ছে 0 0 0, এর রাইট হ্যান্ড সাইডে হচ্ছে x1 x2 x3 x4 আর হচ্ছে কত 0 0 0 রাইট হ্যান্ড সাইডে, তাই না? তাহলে হচ্ছে তোমার আমরা কি করলাম, এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা আমার কনস্ট্যান্ট টার্ম ধরে আমরা সলিউশন বের করি সিস্টেম অফ ইকুয়েশনের জন্য, নাল স্পেসের বেলায় তোমাকে আর রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট না 0 ধরে এটার সলিউশন বের করতে হবে ব্যাক সাবস্টিটিউশন ইউজ করে। তাহলে আমি এখান থেকে এই সিস্টেম অফ ইকুয়েশনটা আবার লিখলাম। কিন্তু এটা ছিল এখানে ভ্যারিয়েবল ছিল 4টা, তোমাকে দেখছো x1 x2 x3 x4, ভ্যারিয়েবল ছিল কয়টা? 4টা। এগুলোকে আন্ডার ড্যাম্প ইকুয়েশন বলা হয়। আন্ডার ড্যাম্প ইকুয়েশন মানে হচ্ছে যে ইকুয়েশনের ভ্যারিয়েবলের থেকে ইকুয়েশন নাম্বার কম সেগুলো হচ্ছে আন্ডার ড্যাম্প। আর ওভার ড্যাম্প মানে হচ্ছে যে ইকুয়েশনের যে ইকুয়েশন নাম্বার বেশি কিন্তু ভ্যারিয়েবল কম। এগুলো আমি প্রথমে মিস করে আসছি, মানে এটা ইন্টেনশনালি বলি নাই, কারণ এগুলা কি করে এই যে সরি আন্ডার ড্যাম্প না, আন্ডার ডিটারমাইন্ড। আন্ডার ডিটারমাইন্ড হচ্ছে ওভার ডিটারমাইন্ড। হ্যাঁ, তাহলে আন্ডার ডিটারমাইন্ড হচ্ছে যেইটার ভ্যারিয়েবল নাম্বার বেশি কিন্তু ইকুয়েশন নাম্বার কম, আর ওভার ডিটারমাইন্ড হচ্ছে যেগুলোর ভ্যারিয়েবল নাম্বার কম কিন্তু ইকুয়েশন নাম্বার বেশি। তাহলে এখানে এটা হচ্ছে একটা আন্ডার ডিটারমাইন্ড ইকুয়েশন। তারপরে তুমি কি করবে, এখানে তোমার পিভট গুলো দেখতে হবে। এই x1 হচ্ছে আমার পিভট আর x3টা হচ্ছে আমাদের পিভট। তাহলে আর বাকি রইলো হচ্ছে x2 এন্ড x4, তুমি তাদেরকে ধরো s আর t। এস আর টি ধরে তুমি x1 x2 x3 x4 এর জন্য সলিউশন লিখতে হবে তোমাকে। লিখে যে দেখো মাইনাস টুয়াইস এস মাইনাস 3t s মাইনাস টি টি। এখন এখান থেকে আমরা এস কমন নিতে পারি, এস কমন নিলে আমরা এই কলামটা পাবো, টি কমন নিতে পারি, টি কমন নিলে আমরা এই কলামটা পাবো। তোমরা যদি মনে করে থাকো আমি কিন্তু তোমাদেরকে গাউস জর্ডানের সলিউশন বের করার সময় যেখানে তুমি ইনফাইনাইটলি ম্যানি সলিউশনস পাবে, আমি বারবার তোমাদেরকে বলেছিলাম এইভাবে আমাদের সলিউশন লিখতে পারাটা জরুরি, কারণ আমরা বেসিস ডাইমেনশনের সময় এটা আমাদের কাজে লাগবে পড়াশোনা।
আলটিমেটলি তুমি দেখো এই যে s minus 2 1 0 0 and t minus 3 0 0 which gives the null space of a। তাহলে এই যে এটা এরা হচ্ছে তোমার নাল স্পেস অফ a ক্রিয়েট করে। এখন all the solutions of the above homogeneous system x equal 0 are linear combination of two vector। এই দুইটা ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন উপরের হোমোজেনিয়াস সিস্টেমের ইকুয়েশনটা কেমন, এই যে -2 1 0 0 এই একটা ভেক্টর, -3 0 -1 1 এই একটা ভেক্টর। তাহলে এই these two vector span the solution space when a homogeneous system is solved for the row echelon form or from the reduced row echelon form, the spanning set is always independent। তাহলে এখন আমি যদি তোমাকে বলি যে তুমি কি নাল স্পেসের বেসিস বলতে পারবে আমাকে, ক্যান ইউ প্লিজ টেল মি দ্য বেসিস ফর দ্য নাল স্পেস অফ এ। তখন এই যে দুইটা ভেক্টর তুমি পেলে এই একটা এটা তো বেসিক্যালি তোমার নাল স্পেস ক্রিয়েট করলো। এখন নাল স্পেসের বেসিস কারা, নাল স্পেসের বেসিস হচ্ছে ওরা, এই যে দুইটা ভেক্টর। সো এ বেসিস অফ নাল স্পেস অফ এ ইজ দ্য সেট অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস ইন এন এ। তাহলে এই যে -2 1 0 0 -3 0 -1 1, these two vector are called the basis for the null space of A। তাহলে তুমি কয় ধরনের বেসিস জানো, তুমি বেসিস জানো হচ্ছে রো স্পেস অফ এ, তুমি বেসিস হচ্ছে রো স্পেস অফ এ এর বেসিস তুমি বের করতে পারো, কলাম স্পেস অফ এ এর বেসিস তুমি বের করতে পারো। এরপর এখন আমরা দেখলাম নাল স্পেস অফ এ এর বেসিস। তাহলে নাল স্পেস অফ এ এর বেসিস পাওয়ার জন্য সিস্টেম অফ লিনিয়ার প্রথমে ম্যাট্রিক্সটাকে ইসিডন ফর্মে নিয়ে তারপর আবার তাকে লিখে হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন দিয়ে লিখতে হবে, লিখে ব্যাক সাবস্টিটিউশন ইউজ করে আমরা সলিউশনটা বের করব। যে প্রত্যেকটা যদি সেটা ইনফাইনাইটলি ম্যানি সলিউশনস হয় তাহলে প্রত্যেকটা ভ্যারিয়েবল রেসপেক্টে যে ভেক্টরগুলো তুমি মানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর ক্রিয়েট করতে পারবা সেই ভেক্টরগুলাই হবে বেসিস ফর নাল স্পেস অফ এ। আর একটু আগে আমি তোমাকে বলেছিলাম বেসিস ফর নাম্বার অফ দ্য বেসিস ফর রো স্পেস অফ এ এন্ড কলাম স্পেস অফ এ এটা হচ্ছে র্যাঙ্ক অফ এ, তাই না? কিন্তু নাল স্পেস অফ এ এর বেলায় এটাকে আমরা র্যাঙ্ক বলবো না, এটা একটা ডিফারেন্ট নেম ইউজ করবো যেটাকে বলবো নালিটি। নালিটি। So the dimension of null space of A is called the nullity of A। তাহলে এই nullity of A এর nullity কয়টা, এর nullity হচ্ছে দুইটা, কারণ nullity of A is 2 because the number of the basis is 2। তাহলে বেসিস এর নাম্বার হচ্ছে 2, তাহলে এখানে নালিটি হচ্ছে কত। মানে এই মোটামুটি এই হচ্ছে তোমাদের একেবারে মানে খুবই প্রাইম কিছু আইডিয়া যেগুলো আমাদের মানে এক্সামে সবসময় এখান থেকে বিগ অ্যামাউন্টের কোশ্চেন তুমি পাবে, যে তুমি নাল স্পেস, কলাম স্পেস, রো স্পেস, বেসিস, ডাইমেনশন, র্যাঙ্ক, নালিটি জানো কিনা। হ্যাঁ, এখন মোটামুটি এখানে যতগুলো টপিক আছে সবগুলো টপিকের আইডিয়া তোমাকে আমি দিয়েছি। এখন তোমার যেটা প্রয়োজন, ইউ নিড টু প্র্যাকটিস লটস অফ প্রবলেম, তাই না? আমাদের এখন প্রবলেম সলভ করতে হবে। দেখো এখানে আরো আরো একটু কিছু কথা ওরা বলেছে লাস্টে, যে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স আমরা জানি দ্য নাম্বার অফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস ইন দ্য রো স্পেস অফ ম্যাট্রিক্স এ ইজ নোন অ্যাজ দ্য র্যাঙ্ক অফ এ। এটা আমরা অলরেডি শিখেছি। এরপর আসলো ইন আদার ওয়ার্ডস দ্য ডাইমেনশন অফ দ্য রো স্পেস অফ এ ম্যাট্রিক্স এ ইজ কল্ড দ্য রো র্যাঙ্ক অফ এ। Similarly, the number of the linearly independent vector in column space of A matrix A is known as the column rank, and the dimension of the column space of A of matrix A is the uh, uh, column rank of A। এখন আমরা কি জানি, একটা থিওরাম আমরা জানি, খুবই পপুলার একটা থিওরাম, সেটা কি, সেটা আমাদেরকে বলে, আচ্ছা তো সেটা কি, if A is an m by n matrix then the row space and column space of A have the same dimension। এটা আমরা জানি row rank of A, column rank of A create the rank of A। আচ্ছা ওকে, এখন আসো alternatively we can say rank is obtained by the number of the pivot in row echelon form of A। তাহলে একটা ম্যাট্রিক্সকে ইসিলন ফর্মে রিডিউস করার পরে যতগুলো পিভট ভ্যারিয়েবল থাকে, বুঝছো, পিভট নাম্বার, ওইটাই আসলে র্যাঙ্কের নাম্বার। একটা ম্যাট্রিক্সে আলটিমেটলি তুমি দেখবে ওটাই র্যাঙ্কের নাম্বার হয়। হুইচ হ্যাজ 2 non-zero rows, so the rank of A is 2। Alternatively we can say that there are 2 pivot in the reduced row echelon form of A, so the rank of A is 2।
তাহলে এই যে এই ম্যাট্রিক্সটার কথা যদি চিন্তা করো, তাহলে এটাকে যদি আমরা ইসিলন ফর্মে নিই, মানে এটাকে যদি আমরা এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন করে লিখি, দেখো কি ইন্টারেস্টিং বিষয় হয়। x1 প্লাস 2x2 প্লাস 3x4 ইকুয়াল 0 and x3 প্লাস x4 ইজ ইকুয়াল টু 0। এটা এই হচ্ছে পিভট, এই হচ্ছে পিভট। নাম্বার অফ পিভট ভ্যারিয়েবল হচ্ছে দুইটা। তার মানে আলটিমেটলি তুমি এই ম্যাট্রিক্সের জন্য র্যাঙ্ক পাবা হচ্ছে দুইটা। আবার দেখো ফ্রি ভ্যারিয়েবল কয়টা আছে? ফ্রি ভ্যারিয়েবল আছে হচ্ছে এখানে x3 আর x4। So here x1 and x2 and x4 are the free variable. So the dimension of the null space or nullity also 2. So we have the following observation. তার মানে একটা ম্যাট্রিক্সের rank of A plus nullity of A is equal to the number of the column of A. তাহলে যে এই যে ম্যাট্রিক্সটা আমি দিব তোমাকে, সেই ম্যাট্রিক্সের কলাম নাম্বার মানে হচ্ছে তার র্যাঙ্কের নাম্বার এবং তার নালিটি নাম্বারের আসলে যোগফল। অনেকগুলো আইডিয়া আসলে একসাথে, আমাদের তো হাতে সময় নেই, এই জন্য আমরা খুব ফাস্ট আগাচ্ছি, কিছু আসলে করার নাই, কিন্তু তোমাকে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে। এরপরে একটা স্টেটমেন্ট পাওয়া যায় যেটা যেটা হচ্ছে খুবই র্যাঙ্ক নালিটি থিওরাম বলে এটাকে অফিশিয়ালি, যে ইফ এ ইজ অ্যান এম বাই এন ম্যাট্রিক্স, তার মানে র্যাঙ্ক অফ এ প্লাস নালিটি অফ এ মানে হচ্ছে ইকুয়াল টু এন। এনটা কি? এম বাই এন ম্যাট্রিক্সের আমরা জানি যে আমাদের হাতে যদি একটা এম বাই এন ম্যাট্রিক্স থাকে, এন ম্যাট্রিক্সটা হচ্ছে বেসিক্যালি কলাম নাম্বার। তার মানে র্যাঙ্ক অফ এ প্লাস নালিটি অফ এটাকে তুমি অ্যাড করলে পাবে হচ্ছে এন। তাহলে আমরা এই যে দেখো, এই যে আমাদের একটা ম্যাট্রিক্স আছে, তো এই ম্যাট্রিক্সের আমরা কি করব, এই যে একটা ম্যাট্রিক্স আছে, ফাইন্ড দ্য র্যাঙ্ক এন্ড নালিটি অফ এ, তাই না? তাহলে কি করতে পারে, এই ম্যাট্রিক্সের এই যে এই ম্যাট্রিক্সটাকে ইসিলন ফর্মে রিডিউস করে আমরা কয়টা নন জিরো রো পেয়েছি বলো? সো ডাইমেনশন অফ রো স্পেস অফ এ কয়টা বলো? বুঝতে পারছো বাচ্চারা? আমার সাথে কোঅপারেট করো, নাহলে তো 3 হবে না। হ্যাঁ, তিনটা। এই যে বিগ এই যে বিগ ম্যাট্রিক্সটা আছে, যে এই বিগ ম্যাট্রিক্সটাকে আমরা ইসিলন ফর্মে রিডিউস করে তিনটা W1 পিভট পেয়েছি এখানে। হচ্ছে 1 0 নেগেটিভ 2 0 1, W2 টা হচ্ছে 0 1 নেগেটিভ 3 0 নেগেটিভ 4, and W3 মানে হচ্ছে 0 0 0 হ্যাঁ 1 নেগেটিভ 1। এটা তাহলে এইখানে আমরা তিনটা ম্যাট্রিক্স পেয়েছি। এরপরে কি বলছে? সো আমরা লিখতে পারবো ডাইমেনশন অফ ডাইমেনশন অফ রো স্পেস অফ এ ইজ ইকুয়াল টু 3। আর এটা এই নাম্বারটাই কি, রো স্পেস অফ এ এর নাম্বারটা এটা কি? এটা র্যাঙ্ক। কি? সো র্যাঙ্ক অফ এ ইজ অলসো 3। এখন ওই যে একটু আগে একটা স্টেটমেন্ট তুমি জানলা, র্যাঙ্ক অফ এ প্লাস নালিটি অফ এ ইজ ইকুয়াল টু এন, তাই না? তাহলে আমি যদি এই ম্যাট্রিক্সের নালিটিটা বের করতে চাই, তাহলে হচ্ছে আমরা কিভাবে বুঝতে পারি নালিটির সংখ্যাটা কত হবে? এই যে এন, এন মানে হচ্ছে নাম্বার অফ দ্য কলাম। তাহলে এটা কয়টা কলামের ছিল? 1 2 3 4 5, পাঁচটা কলামের ছিল। তার মধ্যে র্যাঙ্ক আছে তিনটা, সুতরাং নালিটি আছে কয়টা? কয়টা? 2টা। তাই না? আচ্ছা, ভেরি গুড। ওকে, তো এখানে যে কয়েকটা ছোট্ট ছোট্ট ম্যাট্রিক্স আছে, সেই ছোট্ট ম্যাট্রিক্স গুলোর জন্য নাল স্পেস অফ এ কিভাবে বের করতে হয়, নালিটি কিভাবে বের করতে হয়, এই প্রবলেম গুলো কিন্তু অতিশয় ইম্পর্টেন্ট। দেখো একটা ট্রিকি কোশ্চেন থাকে এখানে, তোমাকে বলা আছে ফর দ্য ফলোইং ম্যাট্রিক্স এ ফাইন্ড এ বেসিস ফর এন্ড বি দ্য ডাইমেনশন অফ দ্য সলিউশন স্পেস অফ এক্স ইকুয়াল 0। কোশ্চেনটা বোঝার চেষ্টা করো। এখানে কোথাও কি তোমাকে নাল স্পেস বা নালিটির কথা বলা আছে বাচ্চারা? না, কিন্তু এখানে বলা আছে সলিউশন স্পেস অফ এক্স ইকুয়াল 0। তোমাকে আমি একটু আগে প্রথমেই বলে আসছি, কিন্তু সলিউশন স্পেস মানে কি? নাল স্পেস। তাহলে এই ম্যাট্রিক্সের প্রথমে তোমাকে নাল স্পেস বের করতে হবে। নাল স্পেস বের করে তার সেখান থেকে বেসিস বলতে হবে এবং ডাইমেনশন বা নালিটি বলতে হবে। হ্যাঁ, ডাইমেনশন বলতে হবে এবং শেষে নালিটি বলতে হবে। আচ্ছা দেখো 1 বাই 1, এটা একটা 3 বাই 3 ম্যাট্রিক্স, ইজি। সো আমরা প্রথমে এটাকে কি করব, রিডিউস করব। এই 3টাকে আমরা 1 করে নিব, পিভটটাকে, এটা আমরা সবাই জানি অলরেডি।
এরপরে 1 এর পরের স্টেপে আসবে, এটাকে 0 এটাকে 0 করো। এই দেখো এই যে এখান থেকে 1, তারপরে বাকি দুটো 0। হ্যাঁ, তারপর আমরা এটাকে কি করলাম, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন করে আমরা দেখলাম যে এটা আসলে দুইটা রোই 0 হয়ে গেছে আলটিমেটলি, তাই না? দুইটা রো 0 হয়ে গেছে, তাহলে আমার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটা কি হবে, x1 - 2x2 + 7x3 = 0। বাচ্চারা এখানে পিভট কয়টা, একটা, ফ্রি ভ্যারিয়েবল দুইটা। দুইটা, একটা হচ্ছে s, একটা হচ্ছে t। তাহলে s এবং t এর রেসপেক্টে সলিউশন গুলো বের করো। তাহলে s এবং t এর রেসপেক্টে যে দেখো, আমি যদি s এবং x2 কে s এবং x3 কে t বলি, তাহলে x1 মানে হচ্ছে 2s - 7t, x2 মানে হচ্ছে st। সো এটার সলিউশনটা আমরা এইভাবে লিখবো। কিন্তু তুমি নাল স্পেসের জন্য কখনোই এইভাবে সলিউশন রেখে দিতে পারবা না, তাহলে তুমি ভেক্টর বুঝতে পারবা না। তাহলে তোমাকে সবসময় এই সলিউশনটাকে কি করতে হবে, এস এবং টি এর রেসপেক্টে আলাদা করে লিখতে হবে। এস কমন নিলে এটা হবে 2 1 0, এখান থেকে আমি টি কমন নিলে এটা হবে -7 0 1, রাইট? ওকে, তাহলে এখানে দেখো সো নাল স্পেস, এটা হচ্ছে নাল স্পেস। কিন্তু আমি তোমাকে বলেছি বেসিস অফ সলিউশন স্পেস বা নাল স্পেসের বেসিসটা। তাহলে বেসিস মানে হচ্ছে কি, টু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। এখানে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর কোনটা, এইটা একটা, এইটা একটা। তাহলে এই যে দেখো, সো দ্য বেসিস ইজ এই যেটা, এই 2 1 0, রাইট? এই যে 2 1 0 এই একটা, আর হচ্ছে -7 0 1 এই একটা, তাহলে দুইটা বেসিস। এখন মিস, বলছে দ্যাট, ইয়েস টেল মি। নাল স্পেসে যতগুলা ভেক্টর মানে আমরা আনসার বের করব, ওইটাই কি ওইটার বেসিস হবে না নাল স্পেসের জন্য? হ্যাঁ হ্যাঁ, সেগুলোই বেসিস, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এই যে এখানে তুমি কয়টা ভেক্টর পেয়েছো, এই যে এই একটা আর এই একটা, দুইটা পেয়েছো। তার মানে এখানে বেসিস কয়টা, দুইটা। দুইটা। হ্যাঁ, দুইটা নাল স্পেসের বেসিস। আচ্ছা, রো স্পেস এবং কলাম স্পেসের বেসিস বের করা যায় ডাইরেক্টলি, কিন্তু নাল স্পেসের বেসিস কি ডাইরেক্টলি বের করা যায়? নাল স্পেসের বেসিস ডাইরেক্টলি বের করা যায় না, তখন এটাকে হোম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন লিখে ব্যাকওয়ার্ড সাবস্টিটিউশন ইউজ করে সলিউশন বের করে তারপর লিখতে হয়। এরপরে তোমার কাছে জিজ্ঞেস করা হয়েছে তুমি তো বেসিস জানলে, তাহলে ডাইমেনশন অফ দ্য সলিউশন স্পেস কত? তাহলে ডাইমেনশন অফ নাল স্পেস অফ এ, এটা হচ্ছে কত, 2। হোয়াট ইজ নালিটি নাও, নালিটি কত? আমরা জানি ডাইমেনশন অফ নাল স্পেস অফ এ মানেই হচ্ছে নালিটি। ডাইমেনশন অফ রো স্পেস অফ এ, ডাইমেনশন অফ কলাম স্পেস অফ এ, এটাকে বলা হয় রো র্যাঙ্ক অফ এ, এটাকে বলা হয় কলাম র্যাঙ্ক অফ এ। বাট একসাথে তুমি যদি যেহেতু রো র্যাঙ্ক অফ এ এবং কলাম র্যাঙ্ক অফ এ একটা ম্যাট্রিক্সের জন্য এই দুটো নাম্বার অলওয়েজ সেমই হবে, সুতরাং তুমি তাদেরকে র্যাঙ্ক অফ এ বলতে পারবা জেনারেলি। তাহলে ডাইমেনশন অফ রো স্পেস অফ এ মানেই হচ্ছে র্যাঙ্ক অফ এ। দেখো 7:30 বেজে গেল। এখন আমাকে বলো, আমি যে আইডিয়া গুলো তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, আমি কি তোমাকে বোঝাতে পেরেছি বাচ্চারা? ইয়েস মিস। আচ্ছা, নাও আমি অনেকগুলো প্রবলেম তোমাদের জন্য রেখেছি, তাহলে এগুলা এখান থেকে দেখবেই। এরপরে এই যে এখানে দেখো, এই যে পিডিএফটা আমি একটা এখানে রেখেছিলাম, তুমি যদি একসাথে সবগুলো আইডিয়া দেখতে চাও তাহলে এখানেও দেখতে পারবা। আমি শুরু করেছি বেসিস থেকে, তাহলে কিভাবে এগুলা এই যে এই তিনটা ভেক্টর বেসিস হতে পারে সেটার একটা প্রুফ তোমাকে দেখানো হয়েছে। রো স্পেস অফ এ এবং কলাম স্পেস অফ এ এবং নাল স্পেস অফ এ তিনটা ডেফিনেশন একসাথে আছে। ফাইন্ডিং দ্য রো স্পেস অফ এ, কলাম স্পেস অফ এ। এই যে এখানে দেখো, এই যে একটা ম্যাট্রিক্স, সরাসরি তুমি যদি সরাসরি ম্যাট্রিক্স থেকে কলাম স্পেস মানে ট্রান্সপোজে না যেতে চাও, হুম, তুমি যদি ট্রান্সপোজে না যেতে চাও তাহলে তুমি কি করবা, এই যে একটা ম্যাট্রিক্স লিখবা, সেই ম্যাট্রিক্সকে তুমি সিলন ফর্মে রিডিউস করবা। এখানে আসলাম, রিডিউস করার পরে যতগুলো নন জিরো রো আছে সবগুলো নন জিরো রোই হবে হচ্ছে বেসিস। আর কলাম কি হবে, কলাম হবে হচ্ছে এই যে যেই পিভট, মানে যেই পিভট এলিমেন্টের যে কলামটা সেইগুলাই হচ্ছে কলাম স্পেস অফ বেসিস ফর কলাম স্পেস অফ এ। বাচ্চারা বুঝতে পেরেছো? এটা 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 ওকে, তাহলে ট্রান্সপোজে যাওয়ার প্রয়োজন হবে না, তাহলে ডাইরেক্টলি এখান থেকেও লিখতে পারবা ফর্মে বেসিস ফর দ্য কলাম স্পেস অফ এ। তাহলে এখন আর র্যাঙ্ক মানে কি, র্যাঙ্ক মানে হচ্ছে দ্য কমন ডাইমেনশন অফ রো স্পেস অফ এ এন্ড দ্য কলাম স্পেস অফ ম্যাট্রিক্স এ ইজ কল্ড দ্য র্যাঙ্ক অফ এ। আচ্ছা, তারপরে সলিউশন স্পেস আর নাল স্পেস আমরা বললাম যে একটা হোমোজেনাস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশনটাই হচ্ছে বেসিক্যালি সলিউশন স্পেস। আর সেখান থেকে যেই সলিউশন স্পেসের যে ভেক্টর গুলো থাকে সেগুলো হচ্ছে বেসিস ফর দা সলিউশন স্পেস। আর নাম্বার অফ দ্য বেসিস, এটাকে বলা হয় ডাইমেনশন অফ সলিউশন স্পেস, আর ডাইমেনশন অফ সলিউশন স্পেসটাই হচ্ছে নালিটি। এই পিডিএফ এ সেই সবগুলো
আইডিয়া আমি দুইটা পিডিএফ থেকে যে ডিসকাস করেছি এখানে কম্প্রাইজ করে লেখা আছে। এরপরে আসো, এই যে তুমি এখানে অনেকগুলো প্রবলেম আছে, এই প্রবলেমগুলো থেকে কিভাবে আমরা বেসিস এবং ডাইমেনশন বের করতে পারি। বেসিস ফর রো স্পেস অফ এবং কলাম স্পেস অফ এ, ফাইন্ড এ বেসিস ফর দ্য সাবস্পেস অফ R4। যদি এই R4 এর একটা এটাকে তোমাকে বেসিস লিখতে বলি আমি, তাহলে কি হবে? প্রথমে তুমি ম্যাট্রিক্সটা লিখে নিবা, ম্যাট্রিক্স লিখে এটাকে ইসিডন ফর্মে রিডিউস করবা, রিডিউস করে দেখবা যে আহ কয়টা নন জিরো রো আছে। এখানে কিন্তু তিনটা নন জিরো রো আছে, তাই না? এই একটা, এই একটা, এই একটা। তাহলে তিনটা নন জিরো রো আছে যেহেতু আছে, তাহলে তারা হচ্ছে কি রো স্পেস অফ এ। তাহলে এই সো এগুলো হচ্ছে বেসিস ফর দ্য রো স্পেস অফ এ। এখন তুমি যদি বলো তাহলে আমি ডাইমেনশন জানতে চাই, তাহলে এই কোশ্চেন সেম কোশ্চেনেই মানে একই একই জায়গা থেকে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে, মানে এখানে কিন্তু নতুন কোনো আইডিয়া না, বেসিস থেকেই কিন্তু আলটিমেটলি সবকিছু ক্রিয়েট হয়। তাহলে ডাইমেনশন অফ রো স্পেস অফ এটা কত? 3। সো র্যাঙ্ক অফ এ কত? 3। শেষ, অ্যান্সার ইজ ডান। এই যে আরো বড় বড় ম্যাট্রিক্সের জন্য এখানে আরো করা আছে। আচ্ছা, এখন আমি তোমাকে একটা কলাম স্পেসের একটা এক্সাম্পল দেখাতে চাই, দেখি এখানে আছে কিনা। এটাতে দেখি। তাহলে এই যে ধরো আমার একটা প্রবলেম আছে, এটা 2 -1 3 1 0 1, হচ্ছে 0 2 -1 1 1 4। এই যদি আমার প্রবলেমটা হয়, বেসিস বের করো রো স্পেস অফ এ এবং কলাম স্পেস অফ এ। তাহলে এই ম্যাট্রিক্সটাকে তুমি ইসিলন ফর্মে রিডিউস করার পরে দেখবে এরকম একটা ম্যাট্রিক্স আসে, 0 0 1 -1 0 0 1। এই নিচের রোটা একদম জিরো হয়ে যাবে। তাহলে এখানে নন জিরো রো আছে কয়টা? রো স্পেস অফ এ কয়টা? তিনটা, তাই না? তাহলে বেসিস কয়টা? বেসিস হচ্ছে তিনটা বেসিক্যালি, এই তিনটা 1 0 1, তারপর হচ্ছে 0 1 -1, এরপরে 0 0 1, রাইট। তাহলে এর ডাইমেনশন অফ রো স্পেস অফ এ কত? ডাইমেনশন অফ রো স্পেস অফ এটা কত তখন? কত বলো? 3। ডাইমেনশন অফ রো স্পেস অফ এ, তাহলে র্যাঙ্ক অফ এটা কত? 3। আচ্ছা, এখন তোমাকে যদি বলি যে কলাম স্পেস অফ এ, বেসিস ফর কলাম স্পেস অফ এটা কত? কে বলতে পারবে? 3। হুম,
ইয়েস, থ্রি তো বটে, কিন্তু কোন থ্রিটা? বেসিস ফর কলাম স্পেস অফ এটা কি হবে বলো? পিভট, নাম্বার অফ পিভট। কোথায় কোথায় পিভট পিভট কলামটা আছে? এই একটা পিভট কলাম, এই একটা পিভট কলাম, আর আহ, এই একটা পিভট কলাম, তাই না? তাহলে এই যে বেসিস তিনটা, এই বেসিস বেসিস হচ্ছে কার? কলাম স্পেস অফ এর বেসিস, রাইট নাকি? দাঁড়াও, না এটা থেকে না, আমি কোন প্রবলেমটা যেন তোকে বলছিলাম, আমি ট্র্যাক হারিয়ে ফেলেছি, আমি যেন কোথায় আছি আমি বুঝতে পারছি না। আমি যেন কোন প্রবলেমে ছিলাম, এটাতে ছিলাম, তাই না? তাহলে এটাতে আমার এই যে তিনটা কলাম, এই যে এটাতে, সরি এখানে আছি, এখানে এই প্রবলেমটাতে, এটাতে আমার তিনটা নন জিরো কলাম আছে। সো এই এই এবং এই তিনটা কলাম হবে হচ্ছে কি তোমার কলাম ফর বেসিস। বেসিস ফর কলাম স্পেস অফ এ। হ্যাঁ, বেসিস ফর কলাম স্পেস অফ এ। এবং এই তিনটা কলামের এগেনস্টে যে কলামগুলো আছে মেইন মেইন ম্যাট্রিক্সে, সেগুলো ওকে বলা হয় কলাম ভেক্টর অফ দ্য ডিজায়ার্ড ম্যাট্রিক্স, তাই না? মিস আচ্ছা, তাহলে আমাকে বলো, আমি কি তোমাদেরকে বোঝাতে পেরেছি? সো এই হচ্ছে আমাদের ডিজায়ার্ড আইডিয়া অ্যাবাউট ভেক্টর স্পেস। তো ভেক্টর স্পেসের আর কিছু বলার নাই, মানে মোটামুটি এ থেকে ডিসকাস করলেই হবে। এখন তুমি তোমার যে কোনো, এই যে আমি কলাম স্পেস বের করলাম, কলাম স্পেস বের করার জন্য তুমি চাইলে এই কি করতে পারবা, যে কলাম স্পেস বের করার জন্য প্রথমে তোমাকে যে ম্যাট্রিক্সটা আমি দিব, সেই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ করে সেখান থেকে তুমি কি করতে পারবা, তার রো মানে বেসিস ফর রো স্পেস অফ বের করে ওইটার যে ট্রান্সপোজটা, ওই ট্রান্সপোজ গুলোই হবে আসলে বেসিস ফর কলাম স্পেস অফ এ, ওইভাবেও করতে পারবা। অথবা একটা ম্যাট্রিক্স থেকে সরাসরি তুমি নন পিভট কলাম গুলোকেও লিখে দিলেও কলাম স্পেস অফ এটা বের করা সম্ভব। তাহলে তোমাদের যদি কোনো কোশ্চেন না থাকে, আমি এখানে ক্লাসটা শেষ করবো এবং তার আগে আমি তোমাদের অ্যাটেন্ডেন্স দিব। কোনো কোশ্চেন আছে বাচ্চারা? তোমরা তো কোনো কোশ্চেন করলে না, তোমরা কি বুঝতে পেরেছো? ইয়েস মিস। আচ্ছা, তাহলে চলো আমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। মিস একটা রিকোয়েস্ট ছিল। প্লিজ টেল মি। মিস মানে ম্যাথ 216 এর সিলেবাসটা তো অনেক হিউজ, আর হচ্ছে থিওরিও অনেক। তো মিস যদি একটু শর্ট লিস্ট করে দিতেন যে মানে যে টপিক গুলো মাস্ট মানে এক্সামে আসেই, তাহলে একটু বেটার হইতো আর কি। শর্ট লিস্ট, এর থেকে শর্ট লিস্ট আর সম্ভব না, বিকজ আই এম দ্য কোঅর্ডিনেটর অফ ম্যাথ 160 দিস টাইম। অ্যান্ড এবং অন্যান্য ফ্যাকাল্টিদের সাথে কথা বলেছি, সবাই মোটামুটি এতটুকুতে সন্তুষ্ট, যতটুকু আমরা মানে সিলেবাস হিসেবে বলেছি। এবং এর থেকে সিলেবাস ছোট হলে আসলে মানে এক্সাম নেওয়া সম্ভব না। যেমন ডিটারমিনেন্টটা কমপ্লিটলি বাদ দেওয়া হয়েছে, কোঅর্ডিনেট ট্রান্সফরমেশন বাদ দেওয়া হয়েছে, আর থিওরাম আসলে খুব বেশি না। থিওরাম বলতে ভেক্টর স্পেসের আমি একটা থিওরাম পড়িয়েছি, সাবস্পেস থেকে আহ, না সরি, ভেক্টর স্পেসে কোনো থিওরামই পড়াই নাই, সাবস্পেস থেকে একটা থিওরাম পড়িয়েছি আর একটা আহ, কি বলে স্টেটমেন্ট পড়িয়েছি, জাস্ট শুধু ডিটারমাইন করার জন্য যে এটা সাবস্পেস হবে কি হবে না, দ্যাটস ইট। তুমি হিউজ স্টেটমেন্ট বা থিওরাম কোথায় পেলে? থিওরাম তো নাই, অল্প। আর আইগেন ভ্যালু আইগেন ভেক্টর খুবই ইজি, ইউ উইল বি হ্যাপি আফটার রিডিং আইগেন ভ্যালু আইগেন ভেক্টর, এখান থেকে মার্কস তোলা খুবই ইজি। কিন্তু ডায়াগোনালাইজেশন অপশনাল রেখেছি কারণ ক্লাস তো কম, এই জন্য। এছাড়া এখান থেকে আর কমানোর মতো কোনো মানে অবস্থা নাই। তারপরেও যদি এট দ্য এন্ড আমরা আরেকটা মিটিং এ বসবো, মিটিং এ বসার পরে যদি দেখি যে বাই এনি চান্স এই তোমার কোনো সিলেবাস রিডিউস করা যায়, তাহলে আমরা করব, আর যদি না যায় তাহলে এ পর্যন্তই থাকবে। থিওরাম নিয়ে ওরিড হয়ে না, জাস্ট গো ফর দ্য ম্যাথ। আর ওকে এছাড়া তো আর কোথাও তো অত থিওরাম নাই। আর কোথায় তুমি থিওরাম দেখলে? মিস, থিওরির কথা বলেছি, থিওরাম না। হ্যাঁ থিওরি, কই থিওরি? আজকে কি আমি তোমাদের কোনো থিওরি পড়তে বলেছি আজকের এক্সামে, নো মিস। আজকের ক্লাসে? মিস আই মিন টু সে মিস অনেকগুলো আইডিয়া তো এই কারণে
একটু শর্ট লিস্ট করে মানে যে এটা এর মানে মাস্ট থেকে বলতে। শর্ট রাখা সম্ভব না, এর থেকে শর্ট করে বলা সম্ভব না। ওকে আচ্ছা, মিস, ওকে মিস। রেসপন্স রোল কল এমডি তানভীর হামজা আকাশ, প্রণয় সাহা, এমডি মোবাশিরুল ইসলাম, Yes, ma'am. মোহাম্মদ, আচ্ছা মোহাম্মদ মেহরাব, এম ইরফানুর রহমান, Ma'am, Mehrab শাহ, present. হ্যাঁ Mohammed Mehrab is the fine. আচ্ছা আমি এখনো ডাকিনি, দাঁড়াও আচ্ছা ও আচ্ছা বলেছি, হ্যাঁ ওকে। এম ইরফানুর রহমান, শাহরিয়ার খান, অসীম জাওয়াদ গনি, তামিরা, অহনা রহমান, ইয়ামিন আদনান। Present, ma'am. Ma'am, কে Ahuna এটা? present. ইয়ামিন নাকি Ahuna. অহনা? Ahuna, ma'am. Ahuna. ওকে। নাহমার হোসেন, ও বোধহয় চলে গেল তাই না, ওর বলে গিয়েছিল। আচ্ছা তারপর হচ্ছে এমডি ফারহান তানভীর, আবরার ফায়াজ, সিরাজুম মুনিরা, Ma'am, Abdul Fayaz, present, ma'am. আবরার, ওকে ওকে, মিফতাহুল জান্নাহ, তাসবিয়া, মিফতাহুল জান্নাহ আছে, তাসবিয়া মেহনাজ, এমডি তাসনিমুল পারভেজ, রিদওয়ানুর রহমান, রহমান এমডি রাশেদাত, এমডি রায়হান উদ্দিন, তানজিদুল আলম, সাদমান বিন জসিম, নাইমুর রহমান, জুলকার নাইন, এমডি সাজ্জাদ হুসাইন, Ma'am, Naimur Rahman present, ma'am. নাইমুর রহমান, গুড। জুলকার নাইন, Naimur Rahman present, ma'am. হ্যাঁ নাইমুর রহমান প্রেজেন্ট দিয়েছি। এমডি সাজ্জাদ হোসেন, তুর্য দাস, মোহাম্মদ রাফসানুল কবির, কাজী Yes, ma'am. ইফতেখারুল। প্রেজেন্ট কে মিস। এটা? কাজী মোহাম্মদ ইফতেখারুল, রাফসানুল ইয়েস কবির। মিস। ওকে দুজনকে দিয়েছি। মোহাম্মদ সাফায়াত মুহসিন, এমআর রাফি, সিন্ডিত করিম, তারেক আলম ভুইয়া, জেরিন সাইমা, এমডি রাশিদ শাহরিয়ার, মোহাম্মদ মোকাদ্দিমুল কবির, রিফাত মোহাম্মদ, দেবজ্যোতি হালদার, রিফাত ম্যাম মোহাম্মদ, দেবজ্যোতি প্রেজেন্ট। ওকে। আচ্ছা গাজী মোহাম্মদ রাবিব, এমডি মাহাদি হাসান রিয়াদ, আর সৌরভ বিশ্বাস, মৌমিতা হোসাইন। এরপরে কে আছো?